উত্তর কলকাতার মটলেনের এই পুরনো বাড়িটার একটা নিজস্ব চরিত্র আছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ট্রাম লাইনের ঘর ঘর শব্দ আর পিচকলা রাস্তার চিরকালীন ব্যস্ততা পেরিয়ে এই চুনকাম খসে পড়া শ্যাওলা ধরা দেওয়ালের সরু গলির ভেতর একবার ঢুকলে মনে হয় সময় যেন হঠাৎ করেই কয়েকটা দশক পিছনে থমকে গেছে। দুপাশের নোনা ধরা ইটের পাঁজর, জীর্ণ খড়খড়ি দেওয়া জানালা আর বন্ধ ঘুলঘুলিগুলোর ফাঁক গলে একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে প্রাচীন গন্ধ বেরোয়। কলকাতার এই পুরনো গলিগুলোর ইতিহাস বড় বিচিত্র এবং রহস্যময়। দিনের আলোয় এদের যতটা চেনা, সাধারণ আর আটপৌরে মনে হয়, সন্ধে নামলে এদের অবয়ব ততটাই অচেনা, গম্ভীর আর থমথমে হয়ে ওঠে। বিশেষ করে যদি সেই রাতে উত্তর কলকাতার চেনা বিদ্যুতের গ্রিড বিকল হয়ে গিয়ে এক নিরেট জমাট বাঁধা লোডশেডিং হয়, তবে তো কথাই নেই। পিচ আঁধারে ডুবে যাওয়া এই গলিগুলো তখন এক একটা জীবন্ত প্রেতপুরীর মতো নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকে, যেখানে প্রতিটি মোড়ে অন্ধকারের একটা নিজস্ব শরীর তৈরি হয়। সেদিন শীতের সন্ধেবেলা ঠিক তেমনটাই ঘটেছিল। আপিস ফেরত ট্রামের বাদুর ঝোলা ভিড় আর ক্লান্তিকর ধুলোবালি ঠেলে যখন মটলেনের মোড়ে এসে পৌঁছালাম, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাস্তার গ্যাসের ল্যাম্পপোস্টগুলো কর্পোরেশন কবেই তুলে নিয়েছে, আর বিদ্যুতের আলো চলে যাওয়ায় পুরো গলিটা যেন কালো প্রকাণ্ড অজগরের হাঁ করা মুখের মতো দেখাচ্ছিল। পিচের রাস্তার উপর জমানো আবর্জনার স্তূপ আর নর্দমার কালচে জলের গন্ধ মিশে বাতাসটাকে ভারী করে তুলেছে। পকেট থেকে দেশলাই বার করে একটা কাঠি জেলে হাত ঘড়িটার দিকে তাকালাম। আগুনের হালকা হলদেটে কাঁপা কাঁপা শিখাটা এক পলক জ্বলল। দেখা গেল তখন সন্ধে 6:45। ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছতে পৌঁছতে ঠিক 7টা বেজে যাবে। কাঠিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে যেই পা বাড়িয়েছি, অমনি অন্ধকারের বুক ফুঁড়ে একটা ভারী বুটের খটখট আওয়াজ আর অত্যন্ত চেনা খসখসে গলা ঠিক আমার কানের কাছে রাজকীয় ভঙ্গিতে খট করে উঠল। কি হে বিভূতি, এসে গেলে নাকি? আমি তো ভাবলাম আজ এই লোডশেডিংয়ের পিচ আঁধারে আমি একাই ঠাকুরমশাইয়ের ডেরায় গিয়ে হাজির হব। গলিটা যা অন্ধকার করেছে আজ, হাতড়াতে এ নর্দমায় না পড়লেই হয়। চমকে ঘুরে তাকাতেই দেখলাম একটা মস্ত বড় কালো ছাতা বগলে চেপে আর এক হাতে চটের একটা বেশ ভারী থলি ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে কিশোরী সেন, আমাদের এই অদ্ভুত তান্ত্রিকী আড্ডার একমাত্র নিত্যসঙ্গী এবং পরম সুহৃদ। কিশোরীর চশমার পুরু সোডার কাঁচ দুটো অন্ধকারের মধ্যেও গলির ভেতরের কোনো এক দূরবর্তী লণ্ঠনের সামান্য প্রতিফলনে বিড়ালের চোখের মতো চকচক করে উঠল। আমি একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আরে কিশোরী যে, ভালোই হলো হে। এই অন্ধকারে একা একা মটলেনের অন্দরে ঢুকতে কেমন যেন গা ছমছম করছিল। তা তোমার হাতে ওটা কিসের থলি হে? গন্ধটা বড় চেনা চেনা ঠেকছে, খিদেটাকে এক ধাক্কায় জাগিয়ে দিল যে। কিশোরী মৃদু হাসল। অন্ধকারের মধ্যেও তার সাদা দাঁতের পাটি খিলখিল করে উঠল। হাতের চটের থলিটা আমার নাকের ডগায় একটু উঁচিয়ে ধরে দুলিয়ে বলল, চিনতে পারলে না? বাগবাজারের সেই নামি দোকানটা থেকে এক্কেরে মচমচে গরম গরম কড়াইশুটির কচুরি ভেজে আনলাম, আর সাথে দিয়েছে একদম কষা হিঙের আলুর দম। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়ানো আছে। এই শীতে ঠাকুরমশাইয়ের ওখানে শুকনো মুখে গল্প জমবার নয়, তাই সেরখানেক নিয়ে এলাম। গরম গরম পেটে পড়লে শরীরটাও একটু জুত পাবে, আর গল্পটাও খোলতাই হবে। এই লোডশেডিংয়ের রাতে এর চেয়ে ভালো উপাচার আর হতেই পারে না। চমৎকার কাজ করেছো কিশোরী। ঠান্ডাটাও আজ বেশ জাঁকিয়ে পড়েছে। চলো, আর খামোখা গলির মোড়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ঠাকুরমশাই নিশ্চয়ই আমাদের জন্য আলবোলায় তামাক চড়ি অপেক্ষা করছেন। দুজনে মিলে পিঠ ঠেকিয়ে পা চালিয়ে এগোলাম। মটলেনের সেই বিশেষ বাড়িটার সামনে যখন পৌঁছালাম, চারিদিক তখন নিঝুম নিস্তব্ধ। বাড়িটার লাল ইঁটগুলো প্লাস্টার খসে গিয়ে এমনভাবে বেরোচ্ছিল যেন কোনো প্রাচীন কঙ্কালের পাঁজরা হাঁ করে আমাদের দেখছে। সদর দরজার মেহগনি কাঠের পাল্লা দুটো বহু পুরনো।
নোনা লেগে তলাটা খসে গেছে। মরচে পড়া ভারী লোহার কড়াটা ঝুলছিল ঠিক মাঝখানে। কিশোরী এগিয়ে গিয়ে সেই কড়াটা সজোরে 3 বার নাড়ল। খট খট খট। সেই ধাতব শব্দটা ফাঁকা গলির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে একটা অদ্ভুত গম্ভীর প্রতিধ্বনি তৈরি করে ফিরে এলো। খানিকক্ষণ কোনো সাড়া শব্দ মিলল না। চারপাশের নিস্তব্ধতা যেন আরো জাঁকিয়ে বসল। তারপর ভেতরের মেহগনি কাঠের ভারী খিল খোলার একটা মড়মড় শব্দ হলো। দরজাটা নিজে থেকেই একটুখানি ফাঁক হতেই একটা লণ্ঠনের হলদেটে ম্লান এবং কাঁপা কাঁপা আলো আমাদের মুখের উপর এসে পড়ল। কিন্তু আজ দরজায় কোনো চেনা মিষ্টি মুখ উঁকি দিল না। আজ কোনো চারি নেই, কোনো রূপোর নুপুরের হালকা ছন্দময় শব্দ নেই। দরজাটা নিজের হাতে খুলে দিয়ে প্রবীণ তারানাথ ঠাকুরমশাই নিজেই লণ্ঠন হাতে শান্ত স্থাণুর মতো দাঁড়িয়ে রয়েছেন। তাঁর দীর্ঘ অবয়ব, পরনে একটা সাধারণ গেরুয়া বর্ণের ফতুয়া, আর কাঁধের উপর জড়িয়ে রাখা একটা মোটা কালো বালাপোষ বা কম্বল। তাঁর চোখের সেই প্রখর মহাজাগতিক দৃষ্টি কেমন যেন অতলান্তিক গভীর এবং অন্যমনস্ক দেখাচ্ছিল। ঘরের ভেতরের বাতাসটাও আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি গম্ভীর, অলৌকিক কোনো চিন্তায় মগ্ন। এক নিরেট প্রাচীন একাকিত্ব যেন পুরো ঘরটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমায় দেখে ঠাকুরমশাই ঠোঁটের কোনো একটা ম্লান রহস্যময় অথচ পরম স্নেহের হাসির রেখা ফুটিয়ে তুললেন। লণ্ঠনটা উঁচিয়ে ধরে বললেন, এসো হে বিভূতি, এসো কিশোরী, ভেতরে এসে বসো। আমি জানতাম আজ এই দুর্যোগের অন্ধকারেও তোমরা পথ চিনে ঠিক আসবে। তান্ত্রিকের ডেরার টান কি আর সহজে এড়ানো যায়? আমরা দরজা গলে ভেতরে ঢুকলাম। ঠাকুরমশাই দরজাটা আবার আগের মতোই সাবধানে খিল তুলে বন্ধ করে দিলেন। কাঠের সেই ভারী খিলটা যখন জায়গায় বসল, তখন বাইরের দুনিয়ার সমস্ত শব্দ যেন এক লহমায় কেটে গেল। আমরা পা টিপে টিপে অন্ধকারেই অভ্যাসে সিঁড়ি বেয়ে তার ঘরের দিকে এগোলাম। লণ্ঠনের আলোয় সিঁড়ির ধুলো আর দেওয়ালের ফাটলগুলো অদ্ভুত সব জ্যামিতিক নকশা তৈরি করছিল। ঘরের মেঝেতে একটা পুরনো চটের মাদুর পাতা, আর তার উপরে একটা জীর্ণ চাদর জড়ানো মস্ত বড় তাকিয়ায় হেলান দিয়ে বসলেন স্বয়ং তারানাথ। ঘরের এক কোণে কেবল একটা পেতলের ধনুচি থেকে হালকা চন্দনের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওপরের দিকে উঠছে। ঘরের মধ্যে অম্বুরি তামাকের গন্ধ আর একটা প্রাচীন পাহাড়ি ভেষজের তীব্র সুবাস মিশে একটা অদ্ভুত মায়াজাল তৈরি করেছে, যা বাইরের সমস্ত বাস্তব জগৎকে, চেনা যুক্তিকে এক লহমায় ভুলিয়ে দেয়। লণ্ঠনটা মাদুরের এক পাশে নামিয়ে রাখা হলো। তার হলদেটে শিখাটা তামাকের ধোঁয়ার সঙ্গে মিশে ঘরটাকে এক মায়াবী গুহার মতো রূপ দিয়েছে। কিশোরী চটের থলি থেকে শালপাতার মস্ত বড় ঠোঙাটা মেঝের মাদুরটার উপরে অত্যন্ত সযত্নে নামিয়ে রেখে বলল, ঠাকুরমশাই, আজ বাগবাজারের গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম এনেছি, মুখে দিয়ে দেখুন, এখনো পুরো ধোঁয়া উঠছে। এই লোডশেডিংয়ের রাতে আপনার এই আড্ডায় এর চেয়ে ভালো অনুষঙ্গ আর কি বা হতে পারে বলুন? তারানাথ চোখ বন্ধ করে মৃদু মাথা নাড়লেন। তাঁর কপালে আঁকা তিলকটা লণ্ঠনের আলোয় চকচক করে উঠল। তিনি বললেন, বেশ করেছ কিশোরী। তাছাড়া আজ এই ঘরের বাতাসটা বড় ভারী ঠেকছে হে। কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ বিভূতি? ভালো করে ঘ্রাণ নিয়ে দেখো তো। আমি নাক টেনে একটু বাতাসটা বোঝার চেষ্টা করলাম। ঘরের চন্দনের আর তামাকের চেনা গন্ধ ছাড়া অন্য কিছু আলাদা করতে পারলাম না। বললাম, কিসের গন্ধ ঠাকুরমশাই? চন্দনের ধোঁয়ার গন্ধই তো পাচ্ছি, আর এই কিশোরীর আনা আলুর দমের হিঙের গন্ধটাও বেশ চড়া। তারানাথ ধীর লয়ে চোখ খুললেন। হ্যারিকেনের সেই টিমটিমে আলোয় তার চোখের মণি দুটো সাপের কাঁচের মতো স্থির আর তীক্ষ্ণ দেখালো। এটা শুধু চন্দনের গন্ধ নয়, এটা কোনো এক প্রাচীন মেহগনি কাঠের আসবাব, বহুকালের পুরনো নোনা ধরা দেওয়াল
আর ভেজা শ্মশানের মাটির গন্ধ। বহু দূর থেকে ওপার বাংলার সীমানা পেরিয়ে বাতাস আজ এই গন্ধ আমার এই মটলেনের ঘরে বয়ে আনছে। আজ রাতে তোমাদের একটা খাঁটি তান্ত্রিকী কাহিনী শোনাবো ভাবছি। অনেক দিনের পুরনো কথা, আমার যৌবনকালের এক ভয়ঙ্কর অধ্যায়, যা তোমাদের মনের সব চেনা যুক্তি, বিজ্ঞান আর অহংকারকে এক লহমায় ওলট পালট করে দেবে। হ্যাঁ, তবে তার আগে তোমরা কচুরিগুলো মুখে দাও। শুকনো মুখে তন্ত্রের কথা শুনলে হজম হবে না। আমরা আর দেরি না করে কচুরির ঠোঙাটা খুললাম। ধোঁয়া ওঠা কচুরি আর কষা আলুর দমের সুবাসে ঘরটা মম করে উঠল। কিশোরী পরম তৃপ্তিতে একটা কচুরি মুখে পুরল, কিন্তু ঠাকুর মশাইয়ের সেই গম্ভীর ধ্যানমগ্ন মুখাবয়ব দেখে আমাদের খাওয়ার গতি কেমন যেন মন্থর হয়ে এলো। তিনি তার সাধের আলবোলার নলটা হাতে তুলে নিয়ে একটা লম্বা টান দিলেন। গুড়গুড় শব্দে একটা গম্ভীর শব্দ হলো জলপাত্রের ভিতর, আর সেই সাথে ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল তামাকের কড়া নীলচে ধোঁয়া। তারানাথ চায়ের কাপে একটা ছোট চুমুক দিয়ে ঘরের কাঠের পুরনো কড়িকাঠের দিকে তাকালেন। তার মুখাবয়ব আরো গম্ভীর, আরো অন্ধকার হয়ে উঠল। তিনি আলবোলাটা একপাশে সরিয়ে রেখে এবার ওপার বাংলার সেই অভিশপ্ত অলৌকিক অতীতে ডুব দিলেন। তারানাথ বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা হে বিভূতি। আমার বয়স তখন ওই 26 মতো। শরীরটা তখন পাথরের মতো শক্ত, আর রক্তে তন্ত্রের চরম তেজ আর অহংকার। কামাক্ষার পাঠ চুকিয়ে শ্মশানের ছাই আর সিদ্ধ পীঠের সাধনা শেষ করে আমি তখন ওপার বাংলার দিকে একা একা ঘুরছি, সাধনার এক নতুন পীঠের খোঁজে। মনের ভেতরের সেই আদিম আগুনের টানে আমি তখন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। আমার ঝোলায় তখন গুরুর দেওয়া গুটি কয়েক ভৈরব কবচ, রুদ্রাক্ষের মালা, শ্মশানের চিতাভস্য আর একটা বাটির মতো তামার পাত্র ছাড়া আর কিছুই ছিল না। ঘরবাড়ির মায়া তখন ত্যাগ করেছি। তান্ত্রিকের কাছে তো পুরো পৃথিবীটাই একটা মস্ত বড় শ্মশান। ঘুরতে ঘুরতে একটা অগ্রহায়ণের শেষে যখন শীতটা সবেমাত্র জাঁকিয়ে বসতে শুরু করেছে, আমি গিয়ে পৌঁছালাম দিনাজপুরের এক প্রত্যন্ত অঞ্চলে। জায়গাটা এতটাই প্রত্যন্ত যে মাইলের পর মাইল কোনো চেনা মানুষের বসতি নেই, নেই কোনো কোলাহল। চারিদিকে শুধু ধুধু করছে কালো ধানের ক্ষেত। শীতের সেই শুষ্ক দিনগুলোতে ক্ষেতের মাটি জলের অভাবে ফেটে চৌচির হয়ে আছে, যেন কোনো তৃষ্ণার্ত দানব মাটির নিচ থেকে পিঠ বার করে শুয়ে আছে। আর সেই ধানের ক্ষেতের মাঝখান দিয়ে সাপের মতো বেঁকে চলে গেছে একটা সরু গরুর গাড়ির কাঁচা রাস্তা, যার ধুলো বাতাসে উড়লে চারিদিক কুয়াশার মতো অন্ধকার হয়ে যায়। বিকেল পেরিয়ে যখন সন্ধ্যের মলিন তামাটে অন্ধকার নেমে আসছে, তখন সেই দিগন্ত জোড়া মাঠের মাঝে দূর থেকে আমার চোখে পড়ল একটা প্রাচীন, জীর্ণ, প্রায় ধ্বংসাবশেষে পরিণত হওয়া বিশাল জমিদার বাড়ি। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো এক অতিকায় প্রাগৈতিহাসিক দানব মাটির ওপর উপুড় হয়ে মরে পড়ে আছে, আর তার কঙ্কালটা দাঁড়িয়ে আছে আকাশের বুকে। সেইটাই ছিল দিনাজপুরের কুখ্যাত চৌধুরী বাড়ি। সেই চৌধুরী বাড়ির শেষ বংশধর এবং বর্তমান জমিদার রণেন্দ্রমোহন চৌধুরী আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই আমন্ত্রণ কোনো সাধারণ সাধু সেবা বা চড়ক পুজো বা তান্ত্রিক অতিথি সেবার জন্য ছিল না বিভূতি। তার পেছনে কাজ করছিল একটা ভয়ঙ্কর আদিম মানুষের লোভ। জমিদার রণেন্দ্রমোহন ছিলেন অত্যন্ত ক্রূর, মদ্যপ এবং অহংকারী মানুষ। তার প্রজাদের ওপর তার অত্যাচারের কাহিনী আশেপাশে 10 গ্রামে ছড়িয়েছিল। কিন্তু সেই পরাক্রমশালী বিপুল ঐশ্বর্যের মালিক জমিদারের একটা মস্ত বড় রোগ ছিল, মৃত্যুর ভয়। নিজের ক্ষমতা, যৌবন
আর এই বিপুল জমিদারিকে চিরকাল নিজের মুঠোয় ধরে রাখার জন্যে তিনি এক ভয়ঙ্কর নিষিদ্ধ সাধনার পথ বেছে নিয়েছিলেন। আর সেই নিষিদ্ধ আভিচারিক চক্রের মূল কেন্দ্রবিন্দুতে ছিল জমিদারেরই এক পরম রূপসী পালিতা কন্যা, যার নাম মঙ্গলা। আমি যখন সেই রাজবাড়ির প্রকাণ্ড মরচে পড়া সিংহদুয়ার দিয়ে ভেতরে পা রাখলাম, তখনই আমার তান্ত্রিক চোখ দুটো কেমন খট করে উঠেছিল কিশোরী। বাতাসে কোনো স্বাভাবিক গন্ধ ছিল না, একটা নিরেট প্রাচীন পচা মাংসের গন্ধ যেন মাটির গভীর থেকে উঠে আসছিল। আমি বুঝলাম এই দিনাজপুরের মাটিতে পা রাখাটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। আমি যখন সেই গরুর গাড়ির কাঁচা রাস্তাটা ধরে ধীর পায়ে হেঁটে রাজবাড়ির সিংহদুয়ারের সামনে এসে দাঁড়ালাম, তখন সন্ধ্যের অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে দিনাজপুরের সেই রুক্ষ প্রান্তরকে। চারপাশের কালো ধানের ক্ষেতগুলো থেকে এক অদ্ভুত সাঁই সাঁই শব্দ আসছিল বাতাসের ধাক্কায়। চৌধুরী বাড়ির সেই মস্ত বড় ফটকটার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন গুরু গুরু করে ওঠে। লোহার বড় বড় শলাকাগুলোতে মরচে ধরে এমন লালচে রং হয়েছে যেন বহু বছর আগেকার শুকনো রক্ত লেগে আছে তাদের গায়ে। ফটকের দুপাশে দুটো পাথরের সিংহের মূর্তি, কিন্তু কালের নিয়মে তাদের মুখগুলো ক্ষয়ে গিয়ে এমন বিকৃত আকার ধারণ করেছে যে তাদেরকে আর সিংহ বলে চেনা যায় না। মনে হয় দুটো পৈশাচিক মুখ হাঁ করে আগন্তুককে গিলতে আসছে। ভেতরে পা রাখতেই একটা প্রকাণ্ড উঠোন। উঠোনের ফাটল ধরা পাথরের বুক চিরে বেরিয়েছে বুনো আগাছা, বিষাক্ত লতা আর বুনো মুনসার গাছ। চারপাশের বিশাল দালানগুলোর চুনকাম খসে গিয়ে ভেতরের কালচে ইঁটগুলো বেরিয়ে পড়েছে। ওপরের খিলানগুলোতে শ্যাওলার আস্তরণ আর হাজার হাজার চামচিকের বাসা। তারা অন্ধকারের মধ্যে ডানার ঝাপটানি মেরে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। পুরো বাড়িটার ওপর যেন একটা অমোঘ অভিশাপের চাদর ঢাকা দেওয়া আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল সেই বাড়ির চারপাশের বাতাসটা, যা আমি মটলেনের ঘরে বসেও আজ অনুভব করতে পারছি। একটা চাপা কটু গন্ধ, যেন কোনো মরা পশুর মাংস বহুকাল ধরে মাটির নিচে চাপা পড়ে পড়ছে, অথবা তার কোনো শেষ নেই। বাতাসে সেই গন্ধটা এমনভাবে লেপ্টে ছিল যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেখানে 2 মিনিটও শ্বাস নেওয়া কঠিন হতো। সে এক অবরুদ্ধ দম বন্ধ করা পরিবেশ। জমিদার রণেন্দ্রমোহন চৌধুরী আমাকে তার প্রকাণ্ড বসার ঘরে অভ্যর্থনা জানালেন। ঘরটা ঝাড়লণ্ঠন, বেলজিয়াম কাঁচের আয়না আর দামি বাঘের চামড়া দিয়ে সাজানো থাকলেও তার প্রতিটা কোণে একটা অন্ধকার থমথমে ভাব ছিল। ঝাড়লণ্ঠনের মোমবাতিগুলো থেকে গলিত চর্বি টপ টপ করে মেঝেতে পড়ছিল, আর তার আলো ছায়ায় ঘরের আসবাবগুলো বিকট দেখাচ্ছিল। জমিদারের বয়স তখন প্রায় 60, কিন্তু তার মাথার চুলগুলো কুচকুচে কালো, কোনো কলপ দেওয়া কালো নয়, কেমন যেন অস্বাভাবিক রকমের ঘন কালো। আর তার গায়ের চামড়া কেমন যেন মরার মতো টান টান, কোনো বলিরেখা নেই, যেন কোনো মৃতদেহের চামড়া টেনে টুনে জ্যান্ত মানুষের শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। চোখে একটা অদ্ভুত বন্য, ক্ষুধার্ত আর নিষ্ঠুর চাউনি। তিনি একটা প্রকাণ্ড হাতির দাঁতের হাতল দেওয়া দামি লাঠিতে ভর দিয়ে মখমলের চেয়ারে বসেছিলেন। তার পরনে ছিল রেশমের জিলিপির মতো কুঁচকানো কুর্তা আর আঙুলে বড় বড় হীরের আংটি। তিনি আমাকে দেখেই একটা বিকট অট্টহাসি হেসে উঠলেন। সেই হাসির শব্দে ঘরের কাঁচের ঝাড়লণ্ঠনগুলো টুংটাং করে কেঁপে উঠল, যেন কোনো প্রেতাত্মা ঘরের ভেতরে ডানা ঝাপটালো। তিনি বললেন, আসুন তারানাথ বাবু, কামরূপের সিদ্ধতান্ত্রিকের নাম আমি অনেক দিন ধরেই শুনেছি।
আপনাকে আমার এই প্রত্যন্ত দিনাজপুরে ডেকেছি একটা বিশেষ কারণে। আমার এই চৌধুরী বংশের একটা প্রাচীন গুপ্তধন বা গোপন শক্তি এই মাটির নিচে মানে তয়খানায় বন্দি আছে। আমি চাই আপনি আপনার তন্ত্র শক্তি, আপনার সাধনার তেজ আর বীর্য দিয়ে সেই বন্ধ দরজার চাবিকাঠিটা আমার হাতে তুলে দিন। আমি আপনাকে এত ঐশ্বর্য দেব যা আপনার 7 পুরুষেও শেষ করতে পারবে না। আমি জমিদারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালাম। তান্ত্রিকের চোখকে পৃথিবীর কোনো ছদ্মবেশ, কোনো লোভের জৌলুস দিয়ে ফাঁকি দেওয়া যায় না কিশোরী। আমি পরিষ্কার বুঝতে পারলাম এই লোকটা সাধারণ কোনো সোনাদানা, ঘোড়াভর্তি মোহর বা গুপ্তধনের লোভ করছে না। সে প্রকৃতির শাশ্বত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মরণশীল শরীরকে চিরস্থায়ী করার জন্য, নিজের কাম আর যৌবনকে ধরে রাখার জন্য কোনো চরম উগ্র বামাচারী চক্রের আশ্রয় নিয়েছে। কিন্তু তার আসল ফন্দিটা কি, সেই চক্রের মূল আধারটা কি, সেইটা তখনও আমার কাছে সম্পূর্ণ রহস্যের আবরণে ঢাকা ছিল। আমি শুধু নিজের মনের ভাব গোপন রেখে মৃদু মাথা নেড়ে বললাম, আগে চারপাশের পরিস্থিতিটা দেখতে হবে জমিদারবাবু। তন্ত্রের শক্তি তো হাতের মোয়া নয় যে চাইলো আর পেয়ে গেল। এর জন্য উপযুক্ত সময় আর আধারের প্রয়োজন হয়। ঠিক সেই মুহূর্তে ঘরের ভারী মখমলের কালচে পর্দার আড়াল থেকে এক যুবতী রূপোর থালায় কিছু মিষ্টি আর রাজকীয় পেতলের কাপে চা নিয়ে ঘরের ভেতরে ঢুকল। সেই মঙ্গলা। তাকে প্রথম দেখেই আমার ভেতরের সমস্ত তন্ত্রের নাড়িগুলো যেন এক ধাক্কায় স্তব্ধ হয়ে গিয়েছিল বিভূতি। মঙ্গলার রূপ ছিল এক অলৌকিক, অবাস্তব এবং মায়াবী সৌন্দর্যের আধার। গায়ের রং টকটকে গৌরবর্ণ, ঠিক যেন কাঁচা সোনা গলিয়ে ঢেলে দেওয়া হয়েছে। টানা টানা দুটো চোখ, আর তার মাথায় ঘন কালো চুলের ঢল পিঠ বেয়ে কোমর ছাড়িয়ে নিতম্ব অবধি নেমে গেছে। কিন্তু তার সেই স্বর্গীয় রূপের আড়ালে একটা অদ্ভুত অসাড় অসঙ্গতি ছিল, যা সাধারণ মানুষের চোখে না পড়লেও আমার তান্ত্রিক চোখ কিন্তু এড়াতে পারেনি। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কোনো কুমারী সুলভ লজ্জা বা চপলতা ছিল না। তার চোখের মণি দুটো ছিল একদম স্থির, পলকহীন, যেন সে কোনো জ্যান্ত মানুষ নয়, একটা চলন্ত মোমের পুতুলকে কেউ মন্ত্রের জোরে হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে। সে যখন থালাটা টেবিলের ওপর রাখল, তখন তার হাতের সূক্ষ্ম আঙুলগুলোর দিকে আমার নজর গেল। মঙ্গলার নখগুলো সাধারণ মানুষের মতো গোলাপি বা মসৃণ ছিল না, কেমন যেন কালচে বেগুনি রঙের, আর সামান্য বাঁকানো আর ধারালো, ঠিক বুনো কোনো হিংস্র পশুর নখের মতো। আর সবচেয়ে বড় কথা, সে যখন আমার গা ঘেঁষে হেঁটে গেল, তখন তার শরীর থেকে কোনো সুগন্ধ বা মানুষের স্বাভাবিক ঘাম বা চামড়ার গন্ধ এলো না। আমার নাকে এসে ধাক্কা মারল একটা নিরেট, প্রাচীন, স্যাঁতস্যাঁতে শ্মশানের ভেজা মাটির গন্ধ, যেন কোনো মরা পোড়ানোর পর সেই চিতার পাশের ভেজা মাটি তুলে এনে তার শরীরে লেপে দেওয়া হয়েছে। মঙ্গলা কোনো কথা না বলে থালাটা নামিয়ে রেখে এক পলক আমার দিকে চাইল। সেই স্থির, শীতল এবং প্রাণহীন চাউনি আমার বুকের ভেতর এক হাড় হিম করা কাঁপন ধরিয়ে দিল। সে যেন তার চোখের ভাষায় আমাকে কিছু একটা বলতে চাইল, কোনো এক অন্তহীন যন্ত্রণার কথা ব্যক্ত করতে চাইল। কিন্তু তার সেই নির্বাক চোখের গভীর রহস্য ভেদ করার সাধ্য বা সময় আমার কাছে তখন ছিল না। সে যেমন নিঃশব্দে এসেছিল, তেমনি পর্দার আড়ালে মায়ামূর্তির মতো মিলিয়ে গেল। তার যাওয়ার পথে বাতাসের সেই শ্মশানের গন্ধটা
আরও খানিকক্ষণ ঘরের মধ্যে ভেসে বেড়াল। সে চলে যাবার পর জমিদার নরেন্দ্রমোহন মঙ্গলার যাওয়ার পথের দিকে চেয়ে একটা কুৎসিত কামার্ত আর পৈশাচিক হাসি হাসলেন। তার ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়ার মতো অবস্থা। তিনি গলার স্বর একদম নিচু করে ফিসফিসানি গলায় বললেন, দেখলেন তারানাথ বাবু, ও আমার পালিতা কন্যা মঙ্গলা। ও সাধারণ কোনো মানুষ নয়। কোনো সাধারণ নারীর রক্ত ওর শরীরে বইছে না। ও হলো আমার এই চৌধুরী বংশের প্রধান রক্ষা কবচ, আমার অমরত্বের চাবিকাঠি। কিন্তু ইদানিং ও কেমন যেন অবাধ্য হয়ে উঠেছে। ওর ভেতরে সেই আদিম ছটফটানি বাড়ছে। আর সেই কারণেই আমি এই রাজবাড়ির অন্দরে আশ্রয় দিয়েছি এক পরম শক্তিশালী মহাপুরুষকে, যার নাম তান্ত্রিক বজ্র ভৈরব। তার নির্দেশেই সব হচ্ছে। বজ্রভৈরব নামটা শোনা মাত্রই আমার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে গেল কিশোরী। বজ্রভৈরবের নাম আমি কামরূপ কামাখ্যাতেই শুনেছিলাম। সে ছিল একটা বিকৃত মস্তিষ্ক, উগ্র কপাল কুণ্ডলাপন্থী কাপালিক, যে জীবন্ত মানুষের মাথার খুলি আর শ্মশানের চিতার চর্বি নিয়ে সাধনা করত। নরমেধ যজ্ঞ আর পিশাচ সাধনার চরম অপরাধে তাকে তন্ত্রের সমাজ থেকে সাধুরা বহিষ্কার করেছিলেন। তার কপালে তপ্ত লোহার দাগ দিয়ে দেওয়া হয়েছিল। সেই ভয়ঙ্কর পিশাচ সাধক আজ দিনাজপুরের এই চৌধুরী বাড়ির অন্দরে বসে জমিদারের আশ্রয়ে কি কুৎসিত নরক গুলজার করছে, সেটা ভেবেই আমার হাত দুটো অবশ হয়ে আসছিল। কিন্তু আমি নিজের মুখের ভাব এক চুলো বদলাতে দিলাম না। তান্ত্রিকের আসল অস্ত্রই হলো তার ধৈর্য। জমিদার নরেন্দ্রমোহন লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন আমার সাথে, বজ্র ভৈরবের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। তিনি এই মহলের পূর্ব দিকের এক বিশেষ কক্ষে এখন ধ্যানে বসেছেন। আমি জমিদারের পিছু পিছু এগোলাম। রাজবাড়ির বারান্দাগুলো এতটাই দীর্ঘ আর অন্ধকার যে লণ্ঠনের আলোতেও শেষ মাথা দেখা যায় না। দেওয়ালে আমাদের তিনজনের ছায়াগুলো বিকট রাক্ষসের মতো প্রকাণ্ড হয়ে উঠছিল। পূর্ব মহলের সেই বিশেষ ঘরের সামনে পৌঁছতেই ঘরের দরজাটা নিজে থেকেই দড়াম করে খুলে গেল। যেন কোনো অদৃশ্য হাত আমাদেরকে স্বাগত জানালো। ঘরের ভেতরে কোনো আসবাব ছিল না। মেঝের মাঝখানে একটা মস্ত বড় ছাগলের চামড়ার আসন পাতা, আর তার ওপর জটা জাল বিছিয়ে বসে আছেন তান্ত্রিক বজ্র ভৈরব। তার সারা শরীরে চিতার সাদা ছাই মাখানো, কপালে সিঁদুরের মস্ত বড় কাল ভৈরব তিলক, আর গলায় মানুষের ছোট ছোট হাড় জোড়া দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মালা। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। তিনি আমাদের দিকে না তাকিয়েই তার কর্কশ গম্ভীর গলায় বলে উঠলেন, এসেছো তারানাথ। কামাক্ষার ছোকরা তান্ত্রিকের তেজ কত তা আজ রাতেই এই চৌধুরী বাড়ির মাটিতে পরীক্ষা হয়ে যাবে। মনে রেখো, এই চক্রে যে বাধা দেবে সে নিজেই বলির পশুতে পরিণত হবে। আমি বুঝলাম এই বজ্র ভৈরব আর জমিদার নরেন্দ্রমোহন মিলে মঙ্গলাকে আধার করে এক চরম পৈশাচিক ধ্বংসের আয়োজন করেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই শুরু হবে সেই অভিশপ্ত কালরাত্রির আসল খেলা। বজ্র ভৈরব যখন তার রক্তচক্ষু মেলে আমাকে শেষ হুঁশিয়ারি দিলেন, তখন আমার মনের ভেতরে এক অদ্ভুত স্থিরতা নেমে এলো। বিভূতি, তন্ত্রের আসল পরীক্ষা তো শান্ত ঘরে বসে জপ করা নয়। আসল পরীক্ষা হলো যখন চারিদিকে পৈশাচিক শক্তি ঠিক ঠিক করছে, মৃত্যুর চাদর চারপাশ থেকে ঘিরে ধরেছে,
তখন তখন নিজের চিত্তকে অটল রাখা। আমি বজ্রভৈরব বা জমিদার কারো সামনেই আমার মনের সংশয় প্রকাশ করলাম না। শুধু একটা মৃদু প্রণাম জানিয়ে বললাম, আপনাদের এই মহাযজ্ঞের সাক্ষী হতে পারা আমার ভাগ্য। আমি আপাতত আমার জন্য নির্দিষ্ট কক্ষে গিয়ে সন্ধ্যা বন্দনা আর সামান্য বিশ্রামের আয়োজন করি। জমিদার রণেন্দ্রমোহন একটা কুটিল হাসি হেসে তার ভৃত্যকে ইশারা করলেন। সেই বোবাকালা ভৃত্যটা আমাকে মহলের পশ্চিম প্রান্তের একটা প্রাচীন নির্জন ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, কিন্তু তার গুমোট আবহাওয়া আর ধুলোর স্তর দেখে বোঝা যাচ্ছিল যে বহু বছর সেখানে কোনো মানুষের পা পড়েনি। ঘরের ঠিক মাঝখানে একটা মস্ত বড় রাজকীয় সেগুন কাঠের খাট, আর এক কোণে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড কালো মেহগনি কাঠের আলমারি। সেই আলমারিটার গায়ে নানা রকমের অদ্ভুত লতাপাতা, কঙ্কাল আর সাপের অবয়ব খোদাই করা ছিল। ভৃত্যটি লণ্ঠনটা টেবিলের ওপর রেখে নিঃশব্দে দরজা বন্ধ করে চলে গেল। বাইরে তখন ঝড়ের মতো বাতাস বইছে। দিনাজপুরের সেই ফাঁকা ধানের ক্ষেত চিরে আসা হাওয়া রাজবাড়ির ভাঙা জানলার খড়খড়িগুলোতে ধাক্কা মেরে এক কান্নার মতো শব্দ তৈরি করছিল। আমি খাটের ওপর বসে আমার ঝোলা থেকে রুদ্রাক্ষের মালাটা বার করে জপ শুরু করব ভাবছি। এমন সময় ঘরের সেই বিশাল মেহগনি আলমারিটার ভেতর থেকে একটা মৃদু খসখসে শব্দ আমার কানে এলো। খড়খড় খড়খড়, যেন কোনো ইঁদুর বা সাপ নয়, কোনো মানুষের হাত ভেতরের কাঠের দেওয়ালে আঁচড় কাটছে। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম। ডান হাতে গুরুর দেওয়া সেই সিদ্ধ ভৈরব ছুরিটা শক্ত করে চেপে ধরলাম। লণ্ঠনটা বাঁ হাতে নিয়ে আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম। আলমারির ভারী পাল্লা দুটোয় হাত দিয়ে যেই টান দিয়েছি, অমনি একটা ভ্যাপসা প্রাচীন পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। কিন্তু আলমারির ভেতরে কোনো জামা কাপড় বা তাক ছিল না। আলমারির পেছনের কাঠের দেওয়ালটা মাঝখান থেকে চেরা, আর তার ভেতর অন্ধকার এক সুড়ঙ্গ পথ সোজা নিচের দিকে নেমে গেছে। সেই সুড়ঙ্গের মুখ থেকে একটা মৃদু হলদেটে আলো, আর সাথে সেই অতি চেনা শ্মশানের ভেজা মাটির গন্ধটা তীব্রভাবে ভেসে আসছিল। আমি আর দ্বিধা করলাম না। লণ্ঠনটা সামনে ধরে আলমারির ভেতর দিয়ে সেই সুড়ঙ্গ পথে পা বাড়ালাম। সুড়ঙ্গের ইটের দেওয়ালগুলো দিয়ে নোনা জল চুইয়ে পড়ছে। সিঁড়ি বেয়ে যত নিচের দিকে নামছি, একটা গম্ভীর ছন্দবদ্ধ মন্ত্রোচ্চারণের শব্দ দূর থেকে আমার কানে আসতে লাগলো। সে কোনো পবিত্র বৈদিক মন্ত্র নয়, সে হলো প্রাচীন বামাচারী পিশাচ সাধনার মারণ মন্ত্র। সিঁড়ির শেষ মাথায় পৌঁছাতেই আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিশাল পাতাল কক্ষে, যা এই চৌধুরী বাড়ির প্রাচীন তহখানা। কক্ষের চারিদিকের দেওয়ালে জ্বলছে চিতার চর্বি দিয়ে জেলে রাখা বড় বড় মশাল। সেই মশালের লালচে কাঁপা কাঁপা আলোয় পুরো তহখানাটাকে একটা নরকের প্রবেশদ্বারের মতো দেখাচ্ছিল। মেঝের ঠিক মাঝখানে একটা মস্ত বড় রক্তবর্ণের চক্র আঁকা। সেই চক্রের চারপাশে ছড়ানো রয়েছে মানুষের খুলি, শুকনো হাড়ের গুঁড়ো আর পাত্র ভর্তি কালচে রক্ত। চক্রের ঠিক মাঝখানে একটা পাথরের বলির হাঁড়িকাঠের মতো বেদি, আর তার ওপর হাত পা বাঁধা অবস্থায় শুইয়ে রাখা হয়েছে মঙ্গলাকে। মঙ্গলার সেই দীর্ঘ কালো চুলগুলো পাথরের মেঝেতে সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়েও মঙ্গলার চোখে কিন্তু কোনো জল ছিল না, কোনো ভয় বা আরতি ছিল না। সে শুধু ছাদের দিকে পলকহীন চোখে তাকিয়েছিল, যেন তার শরীর থেকে প্রাণটা অনেক আগেই কেউ শুষে নিয়েছে। বেদির ঠিক সামনে দাঁড়িয়ে আছেন কাপালিক বজ্রভৈরব। তার ডান হাতে একটা বিশাল চকচকে খড়গ,
যার ফলায় মশালের আলো প্রতিফলিত হয়ে রক্তের মতো লাল দেখাচ্ছে। আর একটু দূরে একটা পাথরের আসনে বসে আছেন জমিদার রণেন্দ্র মোহন চৌধুরী। তার চোখ দুটো লোভে আর কামে চকচক করছে। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এই বলির রক্ত মাটিতে পড়বে আর কখন সে লাভ করবে সেই কাঙ্ক্ষিত অমরত্ব আর চিরযৌবন। বজ্রভৈরব খড়গোটা আকাশের দিকে তুলে বিকট চিৎকার করে উঠলেন, নং ঢিং ক্রিং ভৈরবাই নমঃ। আজ এই অমাবস্যার কালরাত্রিতে দিনাজপুরের এই পুণ্যভূমিতে এই কুমারী বলির রক্তে জাগ্রত হোক আমাদের আদিম ইষ্ট দেবী। হে নরেন্দ্র মোহন, প্রস্তুত হও, প্রস্তুত হও। মঙ্গলার শরীরে শেষ রক্তবিন্দু যখন এই চক্রের কেন্দ্রে গিয়ে মিশবে, তখন তোমার জীর্ণ শরীর ছেড়ে বেরিয়ে আসবে নতুন এক দেব শরীর। আমি সুড়ঙ্গের অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে নিজের শ্বাস রোধ করে রাখলাম। আমি বুঝতে পারলাম শুধু বাহুবল বা সাধারণ মন্ত্র দিয়ে এই দুই মহাশক্তিশালী পৈশাচিক মানুষকে আটকানো যাবে না। এর জন্যে প্রয়োজন এক চরম তান্ত্রিক কূটকৌশল। আমি আমার ঝোলা থেকে সেই বিশেষ চিতাভস্য আর ভৈরব কবচটা বার করে নিজের কপালে লেপে দিলাম। আমার শরীরের সমস্ত রক্ত তখন গরম হয়ে উঠেছে। কামাক্ষার সাধনার সমস্ত তেজ আমি আমার ডান হাতে সঞ্চার করলাম। রাত তখন ঠিক 12টা। রাজবাড়ির ওপরের ঘড়িতে একটা গম্ভীর ধাতব শব্দে 12টা বাজার ঘণ্টা বাজল। সেই শব্দের সাথে সাথেই যেন বাইরের ঝড়টা আরো দ্বিগুণ বেগে আছড়ে পড়ল চৌধুরী বাড়ির দেওয়ালে। বলিদান প্রারম্ভ হোক। বজ্রভৈরব গর্জে উঠলেন। তিনি মঙ্গলার দিকে এক পা এগিয়ে গেলেন। তার হাতের সেই ভারী খড়গোটা মঙ্গলার উন্মুক্ত গলার ঠিক ওপরে এসে স্থির হল। মঙ্গলা এইবার প্রথম একটা দীর্ঘশ্বাস ফেলল, আর সেই পাথরের মতো ঠান্ডা ঠোঁট দুটো একটু নড়ে উঠল, যেন সে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কাউকে ডাকছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। সুড়ঙ্গের অন্ধকার থেকে চিতার মতো এক লাফে আমি সেই পাতাল কক্ষের আলোর বৃত্তে এসে দাঁড়ালাম। আমার হাতের ভৈরব ছুরিটা বাতাসে একটা তীব্র শীষ কেটে সোজা গিয়ে বিঁধল বজ্রভৈরবের খড়গধারী ডান হাতের কবজিতে। এক পৈশাচিক আর্তনাদ করে উঠলেন বজ্রভৈরব। তার হাত থেকে সেই ভারী খড়গোটা ছিটকে পড়ল পাথরের মেঝেতে, আর তার কবজি থেকে ফিনকি দিয়ে বেরোতে লাগলো কালচে তপ্ত রক্ত। জমিদার রণেন্দ্র মোহন আচমকা এই আক্রমণ দেখে চিৎকার করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারানাথ, তোমার এত বড় সাহস আমার চৌধুরী বাড়ির অন্দরে এসে আমার যজ্ঞ পণ্ড করেছ। আজ তোমাকেও এই হাঁড়ি কাঠে মাথা দিতে হবে। বজ্রভৈরব তার ক্ষতবিক্ষত হাতটা চেপে ধরে আমার দিকে চাইলেন। তার চোখের সেই লাল আগুন যেন আরো হিংস্র হয়ে উঠেছে। তিনি তার বাঁ হাতে মেঝের থেকে এক মুঠো হাড়ের গুঁড়ো আর শ্মশানের মাটি তুলে নিয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন, আর মুখে এক ভয়ঙ্কর মারণ উচ্চাটন মন্ত্র উচ্চারণ করলেন। সেই মাটি বাতাসে ছড়াতেই এক ঝাঁক অদৃশ্য তলোয়ারের মতো বাতাস আমার দিকে ধেয়ে এলো, যা এক পলকে আমার গায়ের চামড়া চিরে রক্ত বার করে দিতে পারে। আমিও আমার গুরুর দেওয়া সেই তামার পাত্রটা সামনে ধরে জোরে চেঁচিয়ে উঠলাম, ওম নমঃ চণ্ডিকায়। বাতাসের সেই অদৃশ্য আঘাত আমার তামার পাত্রে ধাক্কা খেয়ে একটা বিকট ধাতব শব্দ করে চারিদিকে ছড়িয়ে পড়ল। পাতাল কক্ষের মশালগুলো সেই শক্তির অভিঘাতে একসাথে নিভে গেল বিভূতি। পুরো তহখানা এক মুহূর্তের জন্য ডুবে গেল নিরেট পিচ আঁধারে। আর সেই অন্ধকারের বুক চিরে শোনা গেল
এক নতুন ভয়ঙ্কর ফিসফিসানি শব্দ, যা কোনো মানুষের গলা নয়। মঙ্গলা এতক্ষণ যে বেদিতে নিশ্চল হয়ে শুয়েছিল, সেই বেদির ওপর থেকে একজোড়া অলৌকিক কালচে বেগুনি রঙের চোখ অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠল। তহখানার সেই পিচ আঁধারের বুকে মঙ্গলার চোখ দুটো যখন প্রথম জ্বলে উঠল বিভূতি, তখন মনে হলো যেন দুটো জীবন্ত কালপুরুষের চিতা অন্ধকারের পর্দা চিরে আমার দিকে চেয়ে হাসছে। সেই আলোর রং ছিল এক অদ্ভুত বেগুনি আর লালের মিশ্রণ, যা কোনো চেনা আগুনের শিখায় দেখা যায় না। সেই আলোর ছটায় আমি দেখলাম মেঝের ওপর পড়ে থাকা কাপালিক বজ্রভৈরব তার নিজের রক্তাক্ত কবজিটা চেপে ধরে এক অদ্ভুত জান্তব যন্ত্রণায় গোঙাচ্ছেন। তার সেই অহংকারী তান্ত্রিকী মুখাবয়ব এক নিমেষে ভয়ে নীল হয়ে গেছে। আর জমিদার রণেন্দ্রমোহন চৌধুরী, তিনি তার সেই হাতির দাঁতের লাঠিটা মেঝেতে ফেলে দিয়ে উন্মাদের মতো দুহাত তুলে নাচতে শুরু করেছেন। তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। জেগেছে জেগেছে, 100 বছরের তৃষ্ণার্ত যক্ষিণী আজ আমার মঙ্গলার রক্ত মাংসের খাঁচায় পূর্ণরূপে জেগেছে। এবার আমার অমরত্বের পালা, এবার আমি মহাকালের ঊর্ধ্বে চলে যাব। জমিদারের সেই বিকৃত চিৎকার তহখানার পাথরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে এক পৈশাচিক প্রতিধ্বনি তৈরি করছিল। আমি বুঝলাম, এই মুহূর্তেই নরককুণ্ডে দাঁড়িয়ে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কারণ বজ্রভৈরব যে শক্তিকে জাগাতে চেয়েছিল, তা এখন আর তার নিজের নিয়ন্ত্রণেও নেই। মেঝের পিচের সেই রক্তের চক্র থেকে এক তীব্র দম বন্ধ করা ঠান্ডা হাওয়া চারিদিকের বাতাসকে বরফ করে তুলছিল। মঙ্গলা, না, মঙ্গলার শরীরে ভর করা সেই আদিম ছায়াটি এবারে ধীর পথে সেই বলির বেদি থেকে উঠে বসল। তার হাত পায়ের দড়িগুলো ততক্ষণে কালো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেছে। সে যখন তার সেই কঙ্কালসার দীর্ঘ নখযুক্ত হাতটা জমিদারের দিকে বাড়িয়ে দিল, তখন জমিদার রণেন্দ্রমোহন ভয়ে নয়, এক পরম আবেশে তার নিজের গলাটা এগিয়ে দিলেন। আমি সেখানে আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ মনে করলাম না। আমার তান্ত্রিকী মন বলছিল, এই অতিলৌকিক মহাপ্রলয়কে আটকাতে হলে আমাকে এই রাজবাড়ির অন্দরে লুকিয়ে থাকা সেই মূল সত্যটাকে আগে খুঁজে বের করতে হবে। আমি নিচু হয়ে মেঝের ওপর থেকে জমিদারের ফেলে যাওয়া সেই হাতির দাঁতের লাঠিটা এক ঝটকায় কুড়িয়ে নিলাম। লাঠিটার হাতলটা ছিল নিরেট তামা আর হাতির দাঁত দিয়ে তৈরি, যার উপরে একটা কঙ্কাল আর একটা সাপের জটিল নকশা খোদাই করা ছিল। আমার হাতের স্পর্শেই লাঠির ভেতরের একটা গুপ্ত খাঁজ খুলে গেল, আর আমার হাতের তালুতে এসে পড়ল একটা ভারী প্রাচীন কুচকুচে কালো তামার চাবি। আমি চাবিটা পকেটে পুরে লণ্ঠনটা কোনো মতে জেলে নিয়ে এক ছুটে সেই অন্ধকার মেহগনি আলমারির সুড়ঙ্গ পথ বেয়ে ওপরে উঠতে লাগলাম। পিছন থেকে বজ্রভৈরবের সেই ভয়ঙ্কর মারণ আর্তনাদ আর মঙ্গলার, অর্থাৎ সেই যক্ষিণীর এক কর্কশ অলৌকিক অট্টহাসি সুড়ঙ্গের পাথরগুলোকে কাঁপিয়ে তুলছিল। মনে হচ্ছিল যেন পুরো রাজবাড়ির ভিতটা কোনো এক অদৃশ্য মহাদানব 2 হাতে ধরে ঝাঁকাচ্ছে। উপরের কড়িকাঠ থেকে চুন বালি খসে খসে আমার মাথায় পিঠে পড়ছিল, কিন্তু আমি থামলাম না। আমার রক্তে তখন কামরূপের গুরুর দেওয়া সেই শেষ নির্দেশ জলজল করছে। যখন দেখবি অন্ধকার তোকে গ্রাস করতে আসছে তারানাথ, তখন জানবি আলোর উৎসটা লুকিয়ে আছে সেই অন্ধকারের সবচেয়ে পুরনো কুঠুরিতে। আমি যখন হাঁপাতে হাঁপাতে
ওপরের সেই পরিত্যক্ত পশ্চিম মহলের ঘরে এসে পৌঁছালাম, তখন আমার সারা শরীর ঘামে ভিজে গেছে কিশোরী। হাতের লণ্ঠনটার তেল প্রায় শেষ, আর সলতেটা টিমটিমে হয়ে কাঁপছে। বাইরে তখন অগ্রহায়ণের শেষ রাত। রাজবাড়ির প্রকাণ্ড ভাঙা জানলাগুলোর বাইরে ধানের ক্ষেতগুলো নিঝুম হয়ে পড়ে আছে, যেন কোনো এক আসন্ন মহাশ্মশানের নীরবতা গ্রাস করেছে পুরো প্রকৃতিকে। কিন্তু মহলের ভেতরের পরিবেশটা আরো বেশি থমথমে হয়ে উঠেছে। আমি সেই ঘর থেকে বেরিয়ে রাজবাড়ির একদম উপরের তলার একটা খোলা অলিন্দের দিকে এগোলাম। বারান্দার জীর্ণ দেওয়ালগুলোতে লণ্ঠনের আলো কাঁপছিল। আমার দরকার ছিল একটু খোলা বাতাস আর নিজের মনটাকে শান্ত করার সামান্য কিছু মুহূর্ত। অলিন্দের দেওয়ালে পিঠ ঠেকিয়ে যখন বসলাম, আমার বুকের ধুকধুকানি তখনও কমেনি। কিশোরী, তোমরা তো শহরের মানুষ, তোমরা বিজ্ঞান নিয়ে চর্চা করো, যুক্তির বাইরে কোনো কিছুকে বিশ্বাস করতে চাও না। কিন্তু সেদিন রাতে আমি যা দেখেছিলাম, তার সামনে পৃথিবীর কোনো বিজ্ঞান খাটত না। মঙ্গলা কোনো সাধারণ মেয়ে ছিল না, আবার সে কোনো সাধারণ প্রেতাত্মার আধারও ছিল না। বজ্রভৈরব বলছিল তাকে নাকি 100 বছর আগে জ্যান্ত পুঁতে রাখা হয়েছিল। কিন্তু যদি তাই হয়, তবে আজ সন্ধ্যায় যে মেয়েটি পরম যত্নের উপর থালায় চা নিয়ে আমার সামনে এসেছিল, সে কে? তার এই নিটোল রক্তমাংসের শরীর কোথা থেকে এলো? চারদিকের অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে আসছিল। রাজবাড়ির এই অংশটা এতই বিশাল যে এর এক একটা খিলান আর থামের আড়ালে আস্ত একটা ইতিহাস লুকিয়ে থাকতে পারে। অলিন্দের প্রাচীন মেঝেতে খোদাই করা শ্বেত পাথরের নকশাগুলো বহু বছরের ধুলো আর অবহেলায় বিবর্ণ হয়ে গেছে। সেই পাথরের ওপর নিজের হাতটা রাখতেই আমার মনে হলো এই মাটির প্রতিটা কণা যেন কোনো এক না বলা যন্ত্রণায় কাঁপছে। তন্ত্র সাধনায় একটা কথা আছে, রক্ত এবং কান্না কোনো দিন মাটি থেকে মুছে যায় না। তারা অদৃশ্য স্পন্দন হয়ে বছরের পর বছর বাতাসে ভাসতে থাকে। সেই রাতে দিনাজপুরের এই রাজবাড়ির বাতাস ছিল সেই কান্নায় ভারী। হঠাৎ করেই মনে হলো সেই ফাঁকা অলিন্দের শেষ প্রান্তে, যেখানে অন্ধকার দেওয়ালটা বারান্দার সাথে মিশেছে, সেইখান থেকে একটা অত্যন্ত চেনা মৃদু সুবাস ভেসে আসছে। শ্মশানের মাটির গন্ধ এটা নয় বিভূতি, এইবারে এলো একটা খাঁটি চন্দনের আর সদ্য ফোঁটা ভেজা বেল ফুলের পবিত্র সুগন্ধ। এই গন্ধটা এতই তীব্র আর বৈপরীত্যে ভরা ছিল যে ওই পৈশাচিক বাড়ির পরিবেশে তা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। আমি চমকে উঠে লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। লণ্ঠনের হলদেটে কাঁপা কাঁপা আলোটা যেখানে গিয়ে থমকে দাঁড়ালো, সেইখানে অলিন্দের সেই জীর্ণ প্লাস্টার খসে পড়া প্রকাণ্ড থামের আড়াল থেকে একটা সাদা কোরা শাড়ির আঁচল দেখা গেল। ধীর পায়ে নিঃশব্দে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক নারী মূর্তি। তার মুখ অবিকল মঙ্গলার মতো, কিন্তু তার চোখে কোনো পৈশাচিক লাল বা বেগুনি আলো ছিল না। তার চামড়া কিন্তু কুঁচকে যায়নি, তার নখগুলো ছিল সাধারণ মানুষের মতোই সুন্দর। তার সারা অবয়ব থেকে এক স্বর্গীয় অপার্থিব শান্ত ভাব ঠিকরে বেরোচ্ছিল। সে যেন সেই প্রথম দেখার মতো পরম রূপসী, অথচ তার চোখে এবার ফুটে উঠেছে এক গভীর অন্তহীন বিষাদ আর করুণা। তার গায়ের রঙের সেই উজ্জ্বলতা এই জমাট অন্ধকারের মধ্যেও এক মায়াবী আলোর বৃত্ত তৈরি করেছিল। সে আমার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের ওপর একটা আঙুল রাখল, যেন আমাকে চুপ থাকতে বলছে। তার সেই পলকহীন চোখের দৃষ্টিতে কোনো পিশাচের হিংস্রতা ছিল না, ছিল একটা বিপন্ন মানুষের চরম আকুতি। তার সারা শরীর থেকে এক অলৌকিক জ্যোতি বেরোচ্ছিল,
যা ঘরের চারপাশের জমাট বাঁধা অন্ধকারকে এক নিমেষেই তরল করে দিল। তারপর তার ডান হাতের দীর্ঘ সুন্দর আঙুল দিয়ে সে রাজবাড়ির পূর্ব দিকের সেই অন্ধকার সুড়ঙ্গের মতো দীর্ঘ বারান্দার দিকে ইশারা করল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাতের লণ্ঠনের তেল তখন শেষ পর্যায়ে, শিখাটা ছোট হয়ে আসছে, কিন্তু সেই ছায়ামূর্তির নিজের শরীর থেকেই যে আলো বেরোচ্ছিল তাতেই বারান্দার অন্ধকার পথটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার মনের ভেতরের কৌতূহল, ভয় আর বিস্ময় তখন একাকার হয়ে গেছে। তান্ত্রিকের মন সব সময় সতর্ক থাকে। কোনো মায়াবী মরীচিকার ফাঁদে পা না দেওয়া তার সহজাত প্রবৃত্তি। কিন্তু আমার ভেতরের অন্তর্দৃষ্টি বলছিল সেই ছায়ামূর্তি আমাকে কোনো ক্ষতি করতে আসেনি। সে এসেছে এই 100 বছরের অভিশাপের শেষ অধ্যায়টা আমার হাত দিয়ে পূর্ণ করতে। তুমি কে? আমি খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। আমার গলার আওয়াজ অলিন্দের শূন্যতায় একটা হালকা প্রতিধ্বনি তৈরি করল। সেই মূর্তির ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোল না। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা অলিন্দের পাথরের মেঝেতে পড়ার আগেই বাতাসে মিলিয়ে গেল। সে আবার সেই পূর্ব মহলের অন্ধকার বারান্দার দিকে নির্দেশ করল। তার বারে বারে করা এই ইশারা আমাকে বোঝালো যে নিচে তহখানায় যে ধ্বংসলীলা চলছে তার চাবিকাঠি লুকিয়ে আছে এই ওপরতলারই কোনো গোপন কক্ষে। যে আসল মঙ্গলা নামের মেয়েটিকে আমি সন্ধ্যায় দেখেছিলাম, তার পবিত্র আত্মাটা কোনো মতে এই পৈশাচিক চক্র থেকে মুক্ত হয়ে আমার কাছে শেষ সাহায্য চাইছে। আমি আমার হাতের সেই হাতির দাঁতের লাঠি থেকে পাওয়া কালো তামার চাবিটা শক্ত করে চেপে ধরলাম। ধাতুর সেই ঠান্ডা স্পর্শ আমাকে মনে করিয়ে দিল যে সময় আর বেশি নেই। নিচে তহখানার সেই আদিম যক্ষণীয় শক্তি ততক্ষণে পূর্ণ রূপ নেবে। তার আগেই এই রাজবাড়ির রহস্য ভেদ করতে হবে আমাকে। আমি সেই ছায়ামূর্তির দিকে চেয়ে মাথা নাড়লাম, জানালাম যে আমি তার নির্দেশ বুঝতে পেরেছি। আমার সম্মতি পেতেই সেই মায়াবী মূর্তি ধীর পায়ে বারান্দার দিকে এগোতে লাগল। বারান্দার দুপাশের প্রাচীন মেহগনি কাঠের দরজাগুলো যেন এক একটা বন্ধ ইতিহাসের মতো দাঁড়িয়েছিল। দেওয়ালের গায়ে ঝুলছিল এককালের বিখ্যাত শিকারী চৌধুরী রাজাদের বাঘের মাথা, হরিণের শিং। সেইগুলো আজ ধুলো আর মাকড়সার জালে ঢেকে ভুতুড়ে দেখাচ্ছিল। প্রতিটা পদক্ষেপ নেওয়ার সাথে সাথে মেঝের কাঠগুলো মড়মড় করে উঠছিল, যেন এই বাড়িটা নিজেই একটা জীবন্ত কঙ্কাল, যা তার বুকের ভেতরের যন্ত্রণাকে চেপে রাখতে পারছে না। কিন্তু আমার আগে আগে যে মূর্তির ছায়াটি চলেছিল তার কোনো শব্দ ছিল না। সে এক পরম শান্তির মতো অন্ধকারের বুক চিরে পথ করে দিচ্ছিল। বাতাসের সেই চন্দন আর বেলফুলের সুগন্ধ আমাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল কিশোরী। কাপালিকের সেই হাড়ের গুঁড়ো আর চিতার ছাইয়ের যে বিষাক্ত প্রভাব আমার শরীরে ততক্ষণে মন্থরতা তৈরি করেছিল তা এক নিমেষেই কেটে গেল। আমি অনুভব করতে পারলাম তন্ত্রের বামাচারী পথ যতটা শক্তিশালী হোক না কেন, কোনো নির্দোষ আত্মার পবিত্র ইচ্ছার সামনে তাকে একদিন না একদিন নত হতেই হয়। আজ এই দিনাজপুরের চৌধুরী বাড়িতে সেই 100 বছরের হিসেব চুকানোর রাত এসেছে। বারান্দাটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানে একটা বিশাল মেহগনি কাঠের দরজার সামনে এসে ছায়ামূর্তিটা থমকে দাঁড়ালো। সেই দরজার ওপরে একটা প্রাচীন তান্ত্রিক যন্ত্রের নকশা আঁকা ছিল, যা দেখেই আমি বুঝলাম এই ঘরের ভেতরেই লুকিয়ে আছে সেই চরম রহস্য। মেয়েটি আমার দিকে শেষবারের মতো তাকালো। তার চোখে এক চির বিদায়ের করুণ আভা ফুটে উঠল। তারপর সে তার হাতটা
সেই বন্ধ দরজার দিকে বাড়িয়ে দিয়ে অন্ধকারের বাষ্পের মতো বিলীন হয়ে গেল। বারান্দার বাতাস আবার সেই চেনা ভ্যাপসার নোনা গন্ধে ভারী হয়ে উঠল, কিন্তু আমার মনের ভেতরের আলো তখন জ্বলে উঠেছে। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, পকেট থেকে বার করলাম সেই অভিশপ্ত চাবি। বারান্দার সেই প্রাচীন দমবন্ধ করা অন্ধকারের বুকে দাঁড়িয়ে যখন আমি ওই মরচে পড়া প্রকাণ্ড তালাটায় জমিদারের হাতির দাঁতের লাঠি থেকে পাওয়া কুচকুচে কালো চাবিটা ঘোরালাম, তখন মনে হলো যেন জীবন্ত একটা কঙ্কালের চোয়াল মড়মড় করে ভেঙে গেল। একটা ভারী ধাতব শব্দ হলো, যা সেই নিঝুম রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে এমন এক প্রতিধ্বনি তৈরি করল, যেন এই বন্ধ ঘরের ভেতরে বহু বছর ধরে কোনো এক পিশাচ ওত পেতে বসেছিল। আর আজ তার মুক্তির সংকেত পেয়েছে। দরজার ভারী সেগুন কাঠের পাল্লাটা যখন আমি ধীরে ধীরে ভেতরের দিকে ঠেললাম, তখন একটা ভ্যাপসা প্রাচীন গন্ধ এসে আমার নাকে ধাক্কা মারল। সে গন্ধ কেমন যেন বহু বছরের পুরনো কাগজের পাতা পচে গেলে যে গন্ধ হয়, তার সাথে মিশে আছে কর্পূর, চন্দন আর এক অদ্ভুত বুনো সুবাস, যা সাধারণত শবের অঙ্গ সংরক্ষণের জন্যে প্রাচীন তান্ত্রিকেরা ব্যবহার করত। লণ্ঠনের সলতেটা আমি আর একটু উঁচিয়ে ধরলাম। তেল প্রায় শেষের দিকে, তাই তার শিখাটা থরথর করে কাঁপতে লাগলো। আর সেই কাঁপা আলোয় ঘরের ভেতরের অবয়বগুলো যখন আমার চোখের সামনে স্পষ্ট হতে লাগলো, তখন আমার নিজের বুকের ভেতরটাও যেন একবারের জন্য থমকে গেল কিশোরী। ঘরটা কোনো সাধারণ শোয়ার ঘর বা বৈঠকখানা ছিল না। এটি ছিল এই রাজবাড়ির একটা সম্পূর্ণ গোপন মহাফেজখানা, অথবা বলা ভালো একটা জ্যান্ত কবরখানা। ঘরের চারিদিকের দেওয়ালে ঝুলছিল বড় বড় প্রকাণ্ড সব তৈলচিত্র। ধুলো আর মাকড়সার জালের পুরু আস্তরণ জমে সেই ছবিগুলোর মুখ প্রায় চেনা যাচ্ছিল না। কিন্তু লণ্ঠনের আলোটা যেই একটা বিশেষ ছবির ওপর ফেললাম, আমি দেখলাম সেইখানে দাঁড়িয়ে আছেন চৌধুরী বংশের প্রায় 100 বছর আগের এক আদি পুরুষ, জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী। পরনে রাজকীয় মখমলের পোশাক, হাতে একটা শিকারে মারা বাঘের মাথা, কিন্তু সেই মানুষের চোখ দুটোর দিকে তাকানো যাচ্ছিল না। সেই চোখে ছিল এক চরম ক্রূরতা, এক আদিম কাম লিপ্সা আর অহংকার, যা ঠিক নিচে তহখানায় বসে থাকা বর্তমান জমিদার রণেন্দ্র মোহনের চোখের চাউনিকে মনে করিয়ে দেয়। রক্তে রক্তে যেই পাপ প্রবাহিত হয়ে এসেছে, তা ওই ছবিটার দিকে তাকালে বোঝা যাচ্ছিল। কিন্তু সেই ছবিটার ঠিক নিচে, ঘরের ঠিক মাঝখানে যেটা রাখা ছিল, তা দেখে আমার হাতের লণ্ঠনটা প্রায় মেঝেতে খসে পড়ে যাচ্ছিল। আমার তান্ত্রিক জীবনে আমি কত শ্মশানচিতা দেখেছি, কত ছিন্ন ভিন্ন লাশ দেখেছি, কিন্তু এই ঘরের মাঝখানে রাখা বস্তুটা আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। ঘরের মাঝখানে একটা ভারী পাথরের বেদির ওপর রাখা ছিল একটা প্রকাণ্ড কাঁচের জার বা কাঁচের পাত্র। সেটা সাধারণ কোনো পাত্র নয়, প্রায় একটা আস্ত মানুষের দৈর্ঘ্যের সমান লম্বা। সেই কাঁচের পাত্রটার চারিদিকের মুখ গলানো মোম আর একটা অদ্ভুত কালচে আঠা দিয়ে সিল করা ছিল, যাতে বাইরের বাতাস কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। আর সেই কাঁচের জারের ভেতরে দাঁড়িয়ে নয়, এক অদ্ভুত অর্ধশায়িত অবস্থায় রাখা ছিল একটা শুকনো কঙ্কাল সার মমি করে রাখা এক যুবতীর মৃতদেহ। আমি আমার পা দুটোকে কোনো মতে টেনে টেনে সেই কাঁচের পাত্রটার একদম সামনে নিয়ে গেলাম। লণ্ঠনের কাঁচটা সেই জারের গায়ে প্রায় ঠেকিয়ে ভেতরে তাকালাম। ওহে বিভূতি,
সেই মৃতদেহের পরনে ছিল ঠিক একই রকমের একটা জীর্ণ মলিন লাল বেনারসি শাড়ি, যা নিচে তহখানার বেদিতে মঙ্গলাকে পরিয়ে রাখা হয়েছে। কিন্তু এই মমির শরীরের দিকে তাকালেই মানুষের চোখ কপালে উঠে যাবে। তার গায়ের চামড়া শুকিয়ে একদম হাড়ের সাথে সেঁটে গেছে, গায়ের রং তামাটে কালচে হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মাথার সেই দীর্ঘ কুচকুচে কালো চুলগুলো কিন্তু একটুও নষ্ট হয়নি। সেগুলো জারের ভেতরের শূন্যতায় জট পাকিয়ে সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর তার সেই শুকনো মাংসহীন মুখের চোয়ালটা এমনভাবে হাঁ হয়েছিল যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে এক তীব্র আকাশ ফাটা চিৎকার করতে চেয়েছিল, যা কোনো এক অলৌকিক উপায়ে ওই কাঁচের পাত্রের ভেতরে 100 বছর ধরে বন্দী হয়ে আছে। আমি আরো ভালো করে লক্ষ্য করলাম, সেই মমির বুকের ঠিক মাঝখানে একটা মরচে ধরা সোনার পাত খোদাই করে বসানো আছে। প্রাচীন তান্ত্রিকী হরফে সেখানে কালচে অক্ষরে লেখা রয়েছে এক অভিশপ্ত নাম, যক্ষিণী মঙ্গলা, 1282 বঙ্গাব্দ। তার মানে আজ থেকে ঠিক 100 বছর আগে। আমার মাথার ভেতর তখন যেন 100টা দামাল ঘোড়া একসাথে ছুটে চলল। কিশোরী, তুমি তো যুক্তি আর বিজ্ঞানের কথা বলো, আমাকে বুঝিয়ে দাও তো, যদি এই মঙ্গলা 100 বছর আগে মারা গিয়ে থাকে, যদি তার এই শুকনো মমিটা এই কাঁচের জারের ভেতরে বন্দি থাকে, তবে আজ সন্ধ্যায় যে রূপসী মেয়েটি পরম যত্নে রূপোর থালায় চা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, সেটা কে? কার শরীর নিয়ে খেলা করছে এই চৌধুরী বংশের পিশাচেরা? আমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়েছিল ঘরের এক কোণে থাকা একটা প্রাচীন মেহগনি কাঠের টেবিলের ওপর। টেবিলটার ওপর একটা রূপোর দোয়াত কলম আর একটা চামড়ার বাঁধানো বিশাল ডায়েরি বা খোলা খাতা পড়েছিল। খাতার পাতাগুলো এতটাই পুরনো যে সেগুলো হলুদ হয়ে ভেঙে খসে পড়ছে, চারপাশ থেকে উইপোকায় খেয়ে প্রায় ঝাঁঝরা করে দিয়েছে। আমি ধীর হাতে খুব সাবধানে সেই খাতার পাতাগুলো উল্টাতে লাগলাম। আমার হাত কাঁপছিল। ভাঙা ভাঙা কালচে হয়ে যাওয়া রাজবাড়ির নিজস্ব খতিয়ানের অক্ষরে সেখানে চৌধুরী বংশের সেই আদি পুরুষ প্রতাপ নারায়ণ চৌধুরীর নিজের হাতের ইতিহাস লেখা ছিল। আমি লণ্ঠনটা খাতার পাতার ওপর ধরে পড়তে শুরু করলাম। এক একটা লাইন যেন আমার চোখের সামনে এক টুকরো জীবন্ত নরকের দৃশ্য তৈরি করছিল। আজ থেকে ঠিক 100 বছর আগে 1282 বঙ্গাব্দে এই চৌধুরী বংশের আদি পুরুষ জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী নিজের অগাধ ঐশ্বর্য, ক্ষমতা আর এই বিশাল জমিদারি চিরকাল ধরে রাখার জন্যে এক ভয়ঙ্কর বামাচারী কাপালিকের শরণাপন্ন হয়েছিলেন। তন্ত্রের এক চরম বিকৃত কুৎসি তার নিষিদ্ধ মতে কোনো পরম রূপসী নির্দোষ কুমারী মেয়েকে যদি চরম অতৃপ্ত কামনায় তীব্র যন্ত্রণায় পুড়িয়ে বা শ্বাস রোধ করে মারা যায় এবং তার রক্তের শেষ বিন্দু দিয়ে যদি কোনো চক্র তৈরি করা যায়, তবে সেই মেয়ের আত্মা সাধারণ প্রেত হয় না, সে রূপান্তরিত হয় এক মহা শক্তিশালী যক্ষিণীতে। আর সেই যক্ষিণীকে যদি আভিচারিক মন্ত্রে বন্দী করা যায়, তবে সে সেই বংশের ধনসম্পদ সোনাদানাকে পাহারা দেয়। প্রতাপ নারায়ণ সেই কাপালিকের পরামর্শে এই দিনাজপুর অঞ্চলেরই এক অতি প্রত্যন্ত উপজাতি গ্রামের এক পরম রূপসী কুমারী মেয়েকে চক্রান্ত করে অপহরণ করে এনেছিলেন। সেই মেয়েটির নাম ছিল মঙ্গলা। তাকে এই রাজবাড়ির মাটির নিচের সেই অন্ধকার তহখানায় নিয়ে আসা হয়। ডায়েরির পাতায় প্রতাপ নারায়ণ সেই প্রথম রাতের ভয়ঙ্কর ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিখে রেখেছেন। আমি যখন লাইনগুলো পড়ছিলাম, আমার মনে হচ্ছিল যেন সেই পৈশাচিক দৃশ্যটা আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। ডায়েরির পাতায় লেখা ছিল,
প্রতাপ নারায়ণের নিজের স্বীকারোক্তি। কাপালিক চন্ড ভৈরব কহিল, প্রতাপ নারায়ণ, এই কুমারী কন্যার রক্ত গরম, উহার রূপ দেব দুর্লভ। উহাকে যদি সাধারণ বলি দাও, তবে কেবল ক্ষণিকের তান্ত্রিক সিদ্ধি মিলিবে। কিন্তু যদি ইহাকে জীবন্ত অবস্থায় অসীম যন্ত্রণার মধ্যে বাঁধিয়া রাখিয়া উহার কাম ও ক্রোধকে জাগাইয়া তুলিতে পারো, তবেই উহার আত্মা যক্ষিণী হইবে। এই কার্যের জন্য প্রথমে উহার রাজকীয় সজ্জা প্রয়োজন। প্রতাপ নারায়ণ লিখেছেন, তিনি নিজে মঙ্গলাকে জোর করে একটা লাল বেনারসি শাড়ি পরিয়েছিলেন। মেয়েটি তখন ভয়ে কাঁপছিল। সে জমিদার প্রতাপ নারায়ণের পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলেছিল, ওগো জমিদার বাবু, আমার বুড়ো বাবা যে পথে বসে আছে ঘরে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে ঘরে যেতে দিন। কিন্তু সেই আকুতি প্রতাপ নারায়ণের পাথরের মনকে গলাতে পারেনি। তিনি মঙ্গলার চুলের মুঠি ধরে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়েছিলেন সেই মাটির নিচের অন্ধকার তহখানার পাথরের বেদির দিকে। ডায়েরির হরফে লেখা রয়েছে জমিদারের সেই ক্রূর সংলাপ, মঙ্গলা, তোর এই রূপ আর যৌবন চাষার ঘরে ধুলোয় মিশে যেত, কিন্তু আজ রাতে চৌধুরী বাড়ির ঐশ্বর্যের রক্ষাকর্তা হয়ে তুই অমর হয়ে যাবি। চৌধুরী বংশ যতদিন বাঁচবে, তুইও ততদিন এই রাজবাড়ির অতল সিন্ধুক পাহারা দিবি। এটাই তোর ভাগ্য। কাপালিক চণ্ড ভৈরব তখন বেদির চারপাশে নরকপাল আর কালচে রক্তের চক্র এঁকে মন্ত্র পড়তে শুরু করেছিল। মঙ্গলাকে যখন সেই লোহার মোটা শৃঙ্খল দিয়ে পাথরের বেদির সাথে জ্যান্ত গেঁথে দেওয়া হচ্ছিল, লোহার পেরেকগুলো যখন তার নরম চামড়া ফুঁড়ে পাথরে ঢুকছিল, তখন সেই যন্ত্রণার তীব্রতায় মেয়েটির চোখ দিয়ে অশ্রু নয়, যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছিল। সে তার সেই শেষ নিঃশ্বাসের চরম আক্রোশে প্রতাপ নারায়ণ আর কাপালিকের মুখের ওপর অভিশাপ দিয়ে চিৎকার করে বলেছিল, আহ আহ যে যে ঐশ্বর্যের লোভে, যে অমরত্বের লোভে তোমরা আজ আমার জ্যান্ত শরীরটাকে পশুর মতো বলি চড়াচ্ছ, আমি আমি অভিশাপ দিচ্ছি, ওই ঐশ্বর্য একদিন তোমাদের চিতার আগুন হবে। আমি আমি প্রতি 100 বছর পর পর আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আর আর ওই চৌধুরী বাড়ির পুরুষদের রক্ত দিয়ে আমার ওই তৃষ্ণা মেটাবো। এই বলে দিলাম, এই বলে দিলাম। জীবন্ত অবস্থায় সেই মেয়েটিকে সেখানে গেঁথে রাখার পর কাপালিক তার শরীরে এক বিশেষ লৌকিক ভেষজ ও কর্পূরের প্রলেপ দিয়ে এই কাঁচের জারের ভেতরে বন্দি করে, যাতে তার কঙ্কালটা কোনোদিনও নষ্ট না হয়। কারণ যক্ষিণী সাধনার একটা ভয়ঙ্কর এবং সবচেয়ে মারাত্মক নিয়ম আছে, যা ওই ডায়েরির শেষ পাতায় লাল কালিতে আলাদা করে গোল দাগ দিয়ে লেখা ছিল। প্রতি 100 বছর অন্তর সেই বন্দি যক্ষিণীর খিদে মন্দা চাঙ্গা হয়ে ওঠে। তার সেই 100 বছরের পুরনো পৈশাচিক আক্রোশ আর মায়াকে এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য চৌধুরী বংশের পরবর্তী পুরুষকে আবার একটা নতুন তাজা নির্দোষ কুমারী মেয়ের শরীর তাকে উপহার দিতে হয়।
যদি সেই নির্দিষ্ট অমাবস্যার কালরাত্রিতে নতুন শরীর দেওয়া না হয়, তবে সেই যক্ষিণী তার বন্দি দশা ভেঙে বেরিয়ে এসে পুরো চৌধুরী বংশের প্রতিটা মানুষের রক্ত চুষে খেয়ে তাদের বংশ নির্বংশ করে দেবে। আমি খাতাটা পড়তে পড়তে স্তম্ভিত হয়ে গেলাম। আমার চোখের সামনে সমস্ত কুয়াশা এক নিমেষে কেটে গেল। আজ যে মেয়েটিকে আমরা মঙ্গলা নামে দেখেছিলাম, সে আসলে জমিদার রণেন্দ্রমোহন চৌধুরীর কোনো পালিত কন্যা বা দূর সম্পর্কের আত্মীয় নয়। সে ছিল এই দিনাজপুর অঞ্চলেরই এক অতি সাধারণ অনাথ দরিদ্র চাষির ঘরের মেয়ে। আজ থেকে ঠিক বছরখানেক আগে বর্তমান জমিদার রণেন্দ্রমোহন চৌধুরী তাকে চক্রান্ত করে টাকার লোভ দেখিয়ে এই রাজবাড়িতে নিয়ে এসেছিলেন। তাকে পরম আদরে যত্নে রাখা হয়েছিল শুধু একটাই কারণে, যাতে এই 100 বছরের মাথায় এসে আজকের এই অভিশপ্ত অমাবস্যার কালরাত্রিতে তার এই তাজা যুবতী শরীরটা ওই পুরনো যক্ষিণীর আত্মার হাতে তুলে দেওয়া যায়। আমি ডায়েরির পাতার উপর আঙুল বোলাতে বোলাতে ভাবছিলাম এই পৈশাচিক পরিকল্পনার কথা। ঠিক তখনই আমার কানের কাছে যেন একটা ঠান্ডা দীর্ঘশ্বাস এসে ঠেকল। বাতাসের সেই চন্দনের গন্ধটা ঘরের বন্ধ জানলা ভেদ করে আবার জাগল। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল আজ সন্ধ্যার সেই ঘটনাটা, যখন আমি এই মহলে প্রথম পা রেখেছিলাম। জমিদার রণেন্দ্রমোহন তখন সোফায় বসে তার সেই হাতির দাঁতের লাঠিটা হাত বোলাতে বোলাতে কুটিল হাসি হেসে আমাকে বলেছিলেন, তারানাথ বাবু, এই চৌধুরী বাড়ির ইতিহাস বড় প্রাচীন, বড় মহিমান্বিত, কিন্তু এই বংশের কিছু ধন সম্পদ আজও মাটির নিচে এক অন্ধকার গোলক ধাঁধায় বন্দী আছে। সেই সম্পদ উদ্ধার করতে হলে এক মহাশক্তিশালী কাপালিক আর এক বিশেষ আধারের প্রয়োজন। আজ রাতে সেই শুভ যোগ সমাগত। তখন আমি জমিদারের সেই কথার আসল অর্থ বুঝিনি। আমি ভেবেছিলাম তিনি কোনো গুপ্তধনের সিন্ধুকের কথা বলছেন, কিন্তু আজ এই ডায়েরি পড়ে বুঝলাম সম্পদ বলতে তিনি বুঝিয়েছেন সেই আদিম যক্ষিণীর অলৌকিক রক্ষা কবচ, আর আধার হল ওই হতভাগী মেয়ে মঙ্গলা। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আমার নজর গেল কাপালিক বজ্রভৈরব আর জমিদারের ভেতরের এক কথোপকথনের খতিয়ানে, যা বর্তমান জমিদার নিজের ডায়েরিতে আলাদা করে টুকে রেখেছেন। বজ্রভৈরব জমিদারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রণেন্দ্রমোহন, মনে রেখো, যক্ষিণীকে আবার নতুন শরীরে আবাহন করা চারটিখানি কথা নয়। মঙ্গলা নামের এই মেয়েটির মনের ভেতর যদি বিন্দু মাত্র পবিত্রতা বা ঈশ্বরের প্রতি ভক্তি অবশিষ্ট থাকে, তবে কিন্তু এই আবাহন উল্টে আমাদেরই গ্রাস করবে। তার মনকে আগে ভয় আর কুণাট্য দিয়ে ভেঙে চুরমার করতে হবে। সেই কারণেই কি আজ সন্ধ্যায় মঙ্গলা যখন আমার সামনে রূপোর থালায় চা নিয়ে এসেছিল, তখন তার চোখের কোণে এত ভয়ের মেঘ ছিল? তার সেই ফিস ফিস করে বলা কথাগুলো আমার মনে পাথরের মতো ধাক্কা মারল। সে আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে খুব নিচু স্বরে বলেছিল, বাবু মশাই, আপনি তান্ত্রিক, আপনি মানুষকে বাঁচাতে পারেন। এই বাড়ির বাতাস একদম ভালো নয় বাবু মশাই। এখানে প্রতি রাতে দেয়ালের ওপার থেকে কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সে বলে, আমাকে ছেড়ে দাও, আমার 100 বছরের বন্দি দশা এবার শেষ হতে দাও। বাবু মশাই, আপনি আজ রাতেই এই বাড়ি ছেড়ে চলে যান, নইলে এরা আপনাকেও রেহাই দেবে না, আপনাকেও রেহাই দেবে না এরা।
আমি তখন মঙ্গলার সেই কথাকে কোনো গ্রামীণ মেয়ের ভূতের ভয় বলে উড়িয়ে দিয়েছিলাম। আমি মঙ্গলাকে আশ্বস্ত করে বলেছিলাম, ভয় পেও না মা, আমি থাকতে এই চৌধুরী বাড়ির কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কাছে কামরূপের সিদ্ধ ভৈরব কবচ আছে। ওহে কিশোরী, আজ এই ডায়েরি পড়তে পড়তে আমার নিজের ওপরেই তীব্র ধিক্কার জন্মালো। আমি তান্ত্রিক হয়েও একটা জ্যান্ত মেয়ের চোখের ভেতরের সেই আসন্ন মৃত্যুর ছায়াটা চিনতে পারলাম না। মঙ্গলা তো সেদিন আমাকে সতর্ক করতে আসেনি, সে নিজের অজান্তেই তার শরীরে ভর করতে আসা সেই 100 বছরের পুরনো যক্ষিণীর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল যে তার নিজের অস্তিত্বটা ধীরে ধীরে কোনো এক কৃষ্ণ গহ্বরে তলিয়ে যাচ্ছে। নিচে তহখানায় বসে তান্ত্রিক বজ্রভৈরব নামের ওই পিশাচ সাধক আসলে কোনো ধনসম্পদ বার করার চেষ্টা করছিল না। সে তার বামাচারী মন্ত্রের জোরে ওই 100 বছরের পুরনো কঙ্কাল সার যক্ষিণীর অতৃপ্ত ক্রোধোন্মত্ত আত্মাকে এক নতুন নির্দোষ মঙ্গলার রক্ত মাংসের খাঁচার ভেতরে জোর করে প্রবেশ করাচ্ছিল। আর জমিদার রণেন্দ্রমোহনের আসল লোভ ছিল অন্য জায়গায়। ডায়েরির শেষ টিকায় প্রতাপ নারায়ণ নিজে লিখেছেন, যখন সেই পুরনো যক্ষিণী এক নতুন শরীরে সম্পূর্ণ আসীন হবে, তখন তার শরীরের প্রথম তপ্ত রক্ত যদি কোনো জীর্ণ মানুষ পান করতে পারে, তবে সে লাভ করবে চিরযৌবন, অমরত্ব আর অলৌকিক শক্তি। রণেন্দ্রমোহন চৌধুরী তার এই খুঁড়ো জীর্ণ শরীরটাকে আবার জোয়ান করার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নিজের পালিতা কন্যা মঙ্গলাকে এই নরককুণ্ডে ঠেলে দিয়েছেন। কিন্তু এই মূর্খেরা জানত না যে প্রকৃতির নিয়মকে এইভাবে জোর করে ভাঙলে, কোনো নির্দোষ প্রাণের আত্মাকে এইভাবে কুৎসিত আভিচারিক চক্রে বন্দী করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রকৃতির নিজস্ব একটা প্রতিশোধের নিয়ম আছে। আজ সন্ধ্যার সময় যে মেয়েটি পরম যত্নে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, সে আসলে সেই নতুন মঙ্গলার অবশিষ্টাংশ পবিত্র আত্মা, যা তার শরীর থেকে কাপালিকের মন্ত্রের চোটে আগেই বেরিয়ে এসেছিল। শরীরটা তার শূন্য হয়ে পড়েছিল বলেই অলিন্দে দাঁড়িয়ে তার সেই পবিত্র আত্মাটা আমার কাছে শেষ সাহায্য চাইছিল। আর তার সেই ফেলে যাওয়া রক্ত মাংসের খাঁচায় এতক্ষণে পূর্ণ রাজত্ব কায়েম করে নিয়েছে 100 বছরের জমাট বাঁধা সেই আদিম যক্ষিণীর পৈশাচিক ক্রোধ। ডায়েরির পাতায় আরও লেখা ছিল, যদি কোনো কারণে যক্ষিণী তার নতুন আধারে অসন্তুষ্ট হয়, তবে সে প্রথম রক্ত পান করবে সেই আবাহনকারী তান্ত্রিকের এবং সেই বংশের শেষ প্রদীপের। তার মানে বজ্রভৈরব আর রণেন্দ্রমোহন চৌধুরী নিজেদের অজান্তেই নিজেদের চিতা নিজেরা সাজিয়েছেন। নিচে তহখানায় যে চিৎকার আমি একটু আগে শুনে এলাম, তা কোনো সাধারণ বলিদানের শব্দ নয়। তা হল যক্ষিণীর নিজের হাতের প্রথম শিকারের আর্তনাদ। আমি ডায়েরির শেষ পাতাটা যখন বন্ধ করলাম, তখন আমার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ঘরের সেই কাঁচের জারের ভেতরে থাকা মমির চোখ দুটো যেন এই টিমটিমে লণ্ঠনের আলোতেও অলৌকিক এক শান্তিতে বুঝে আসছে বলে মনে হলো। জারের গায়ের ওপরে জমে থাকা ধুলোর স্তরটা হঠাৎ করেই মড়মড় শব্দে ফেটে গেল, যেন ভেতরের সেই শুকনো কঙ্কালটা এতক্ষণে 100 বছর পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে যেন আমাকে অলক্ষ্যে বলছে, তারানাথ, আমাদের এই 100 বছরের নরক যন্ত্রণা থেকে এবারে আমাদেরকে মুক্তি দাও, ওই পিশাচদেরকে শেষ করো। আমার পকেটে থাকা সেই হাতির দাঁতের লাঠি থেকে পাওয়া কুচকুচে কালো তামার চাবিটা তখন একটা অদ্ভুত উপায়ে গরম হয়ে উঠেছে। ধাতুর সেই উত্তাপ আমার গায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। আমি বুঝলাম, নিচে তহখানার সেই রক্তচক্রের শক্তি এইবার তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে।
আর এক মুহূর্ত যদি আমি এই ওপরতলার গোপন কুঠুরিতে নষ্ট করি, তবে সেই আদিম যক্ষিণী এই নতুন শরীর নিয়ে বাইরে বেরিয়ে আসবে, আর তারপর আর তাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো তান্ত্রিকের থাকবে না। আমি লণ্ঠনটা টেবিলের ওপর রেখে আমার সেই সিদ্ধ ভৈরব ছুরিটা ডান হাতে শক্ত করে ধরলাম। কামরূপের কামাখ্যা পিঠে কাটানো আমার সেই সাধনার দিনগুলোর কথা মনে করলাম। গুরু সর্বানন্দ গিরি আমাকে বিদায় দেওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলেছিলেন, ভয় পাবি না তারানাথ, পিশাচের কোনো নিজস্ব শক্তি থাকে না, সে শুধু মানুষের ভেতরের লোভ আর ভয়কে আধার করে বেঁচে থাকে। তুই যদি নিজের চিত্তকে শূন্য করে দিতে পারিস, আর তোর উদ্দেশ্য যদি কোনো নির্দোষ প্রাণকে রক্ষা করা হয়, তবে ব্রহ্মাণ্ডের সমস্ত আলো তোর তরবারির ফলায় এসে জমা হবে। অধর্মের অন্ধকার ধর্মতেজের সামনে কর্পূরের মতো উড়ে যায়। গুরুর সেই অমর বাণী আমার কানের ভেতরে যেন 100টা শঙ্খধ্বনির মতো বেজে উঠল। আমার ভেতরের সমস্ত ভয়, সমস্ত ক্লান্তি এক নিমেষে উবে গেল। আমি অনুভব করলাম আমার ডান হাতে কামরূপের সেই জাগ্রত শ্মশানের সমস্ত তেজ এসে জমা হয়েছে। এই রাজবাড়ির 100 বছরের অভিশাপকে আজ রাতেই শেষ করতে হবে। আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিলাম। ঘরের ভেতরের সেই চন্দন আর কর্পূরের গন্ধটা এক নিমেষে কর্পূরের মতো বাতাসে উবে গেল। তার জায়গায় আবার ফিরে এলো সেই আদিম শ্মশানের ভেজা মাটির আর কালচে রক্তের গন্ধ। ঠিক সেই মুহূর্তে আমাদের পায়ের তলার মেঝের পাথরগুলো একটা তীব্র কম্পনে কেঁপে উঠল। নিচের তহখানা থেকে একটা প্রকাণ্ড কান ফাটানো পৈশাচিক চিৎকার ওপর তলার এই দেওয়ালগুলোকে কাঁপিয়ে বারান্দার দিকে ছুটে এলো। সেই চিৎকার কোনো মানুষের নয়, সে এক আদিম হিংস্র পশুর গর্জনের মতো শোনালো। আমি আর অপেক্ষা করলাম না, ঘরের দরজাটা এক ঝটকায় খুলে আবার সেই অন্ধকার বারান্দার বুকে পা বাড়ালাম। এইবার আমার লক্ষ্য সোজা নিচের সেই মেহগনি আলমারির সুড়ঙ্গ পথ, যেখানে নরকের দরজা খুলে গেছে। খেলা শুরু হয়ে গেছে। 100 বছরের অভিশাপের শেষ অঙ্কের পর্দা এবারে উঠতে চলেছে। মাটির নিচের সেই মেহগনি আলমারির গোপন সুড়ঙ্গ পথ দিয়ে যখন আমি ধাপে ধাপে নিচে নামছি কিশোরী, তখন আমার মনে হচ্ছিল আমি কোনো পাথরের সিঁড়ি বেয়ে নামছি না, সোজা নেমে যাচ্ছি আদিম নরকের কোনো অন্ধকার গর্ভে। প্রতিটা ধাপ নামার সাথে সাথে চারপাশের বাতাস ভারী, তপ্ত আর বিষাক্ত হয়ে উঠছিল। দেওয়ালের গায়ে জমে থাকা 100 বছরের শ্যাওলাগুলো গরমে মড়মড় করে পড়ছিল, আর সেই পাথরের ফাটলগুলো বেয়ে চুঁয়ে পড়ছিল এক চটচটে কালচে লাল তরল। লণ্ঠনের ম্লান কাঁপতে থাকা আলোয় সেই তরলের রং আর ভ্যাপসা গন্ধটা নাকে আসতে আমার বুঝতে বাকি রইল না যে ওটা জল নয়, ওটা 100 বছর ধরে এই মাটির নিচে জমে থাকা মানুষের পচা রক্ত। নিচে তখন সেই কান ফাটানো পৈশাচিক গর্জন আর অমানসিক গোঙানির আওয়াজ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল যেন 100রও বেশি জ্যান্ত পশুকে একসাথে পিটিয়ে মারা হচ্ছে। সেই প্রলয়নাদের সাথে মিশে আসছিল কাপালিক বজ্রভৈরবের বুক কাঁপানো বামাচারী মন্ত্রোচ্চারণ, আর জমিদার রণেন্দ্রমোহন চৌধুরীর সেই চড়া উন্মত্ত খিলখিল হাসি। ওই হাসিতে কোনো মানুষের স্বাভাবিকত্ব ছিল না, ওটা ছিল একটা আদিম কামুক পশুর চরম অতৃপ্তির হাহাকার। আমি সুড়ঙ্গ পথের শেষ প্রান্তে এসে যখন সেই বিশাল মরচে পড়া লোহার ফটকের আড়ালে দাঁড়ালাম, তখন ভেতরের দৃশ্য দেখে আমার ডান হাতের সেই কামরূপের সিদ্ধ ভৈরব ছুরিটা চামড়া ফুঁড়ে বসার মতো শক্ত হয়ে উঠল। বুকের ভেতরের রক্ত যেন এক নিমেষে ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে শুরু করলো।
তহখানার ভেতরের সেই দৃশ্য কোনো সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতা নেই কিশোরী। চারিদিকের পাথুরে দেওয়ালে জ্বলছিল প্রকাণ্ড সব মশাল, আর সেই মশালের চর্বি পোড়া হলদেটে আলোয় পুরো ঘরটা এক কসাইখানার মতো দেখাচ্ছিল। ঘরের ঠিক মাঝখানে সেই কালো পাথরের বিশাল তান্ত্রিক বেদির ওপরে নতুন মঙ্গলা শুয়েছিল না। তার শরীরটা তখন বাতাসে সম্পূর্ণ ধনুকের মতো বেঁকে অন্তত 4 ফুট শূন্যে ভাসছিল। তার গায়ের সেই নতুন লাল বেনারসি শাড়িটা বাতাসের কোনো এক অদৃশ্য ঘূর্ণিতে চাবুকের মতো ছটফট করছিল। মঙ্গলার হাতের আর পায়ের নীল শিরাগুলো কালচে হয়ে চামড়া ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছিল, যেন চামড়ার নিচে মাংসের বদলে কুচকুচে কালো কতগুলো কেউটে সাপ কিলবিল করছে। তার সেই একদা শান্ত মায়াবী মুখটা এখন চেনা যাচ্ছিল না। চোখ দুটো সম্পূর্ণ কোটর ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। সেখানে কোনো চোখের মণি ছিল না, ছিল দুটো দাউ দাউ করে জ্বলতে থাকা টকটকে লাল আগুনের গোলক। তার মাথার সেই দীর্ঘ কুচকুচে কালো চুলগুলো চারিদিকে জ্যান্ত সাপের মতো ফনা তুলে শূন্যে দুলছিল আর দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ছিল। তার পায়ের কাছে মাটিতে বসে কাপালিক বজ্রভৈরব 2 হাত আকাশে তুলে উন্মাদের মতো নিজের কপাল মেঝেতে ঠুকছিল, আর তার মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছিল। সে চিৎকার করে কাপালিকি ভাষায় মন্ত্র পড়ছিল। অং হিং ক্লিং যক্ষিণী মঙ্গলা, 100 বর্ষের অতৃপ্ত কাম ভৈরব জাগ্রত হও। এই তাজা রক্ত মাংসের আধার গ্রহণ করো। আবাহয় আসীন হও। বেদির অন্য প্রান্তে একটা বিশাল রূপোর পাত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ জমিদার রণেন্দ্র মোহন চৌধুরী। তার চোখ দুটো লোভী নেকড়ের মতো চকচক করছিল, মুখ দিয়ে লালা ঝরছিল। তিনি তার সেই হাতির দাঁতের লাঠিটা 2 হাতে কুৎসিতভাবে চেপে ধরে উন্মাদের মতো চিৎকার করে উঠলেন। বজ্র ভৈরব, আর বিলম্ব করো না। ওর শরীরের রক্ত এবার ফুটতে শুরু করেছে। এই তপ্ত রক্ত আমায় দাও। আমি অমর হব। চৌধুরী বংশের এই জীর্ণ প্রদীপ আবার জোয়ান হয়ে উঠবে। দাও, আমাকে রক্ত দাও। ঠিক সেই মুহূর্তে শূন্যে ভাসমান মঙ্গলার অর্থাৎ সেই 100 বছরের পুরনো জাগ্রত যক্ষিণীর চোয়ালটা এক অমানসিক বিস্তারে হাঁ হয়ে গেল। মানুষের চোয়াল অতটা বড় হতে পারে না কিশোরী। তার সেই হাঁ করা মুখ থেকে এক তীব্র কালচে ধোঁয়া ছিটকে বেরোল, আর সে কোনো মেয়ের গলা নয়, যেন পাতাল চিরে আসা এক গম্ভীর শত মানুষের মিলিত পৈশাচিক আওয়াজে হেসে উঠল। রণেন্দ্রমোহন, তোরা ভেবেছিলি তোদের এই তুচ্ছ মায়া মন্ত্র দিয়ে তোরা আমাকে আবার নতুন খাঁচায় বন্দি করবি? তোরা ভেবেছিলি চৌধুরী বংশের ধন সম্পদ আমি চিরকাল কুকুরের মতো পাহারা দেব? তোদের এই লোভের আজ আমি শেষ করবই। জমিদার রণেন্দ্রমোহন সেই ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ শুনে প্রথমবার ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। তার হাতের সেই রূপোর পাত্রটা মেঝেতে পড়ে গিয়ে ঠং ঠং করে শব্দ করতে লাগল। তার মুখের চামড়া এক নিমেষে মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলামি গলায় কাপালিকের দিকে তাকিয়ে চিৎকার করলেন, বজ্র ভৈরব, তুই কি মন্ত্র পড়লি? ও এমন করছে কেন? ও তো মঙ্গলার গলা নয়। এ কার গলা? মন্ত্রের বাঁধন শক্ত করো। ও আমাদের দিকে তাকাচ্ছে কেন? বজ্রভৈরব তখন ঘামতে ঘামতে নিজের পৈতেটা কামড়ে ধরে ঝোলা থেকে এক মুঠো কালো সর্ষে আর মড়ার খুলির গুঁড়ো বের করে মঙ্গলার শরীরের দিকে ছুঁড়ে মারল।
সে কাঁপানো গলায় গর্জে উঠল। স্বয়ম্ভু, স্বয়ম্ভু, ওরে ওরে কাল ভৈরবী যক্ষিণী, তুই আমার মন্ত্রে বাধা, শান্ত হ, শান্ত হ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কিশোরী। প্রকৃতির আদিম নিয়মের সামনে মানুষের তৈরি কোনো বিকৃত কালো জাদু খাটতে পারে না। মঙ্গলার শরীর থেকে এক তীব্র নীলচে আলোর ঝিলিক চাবুকের মতো ছিটকে বেরোল। সেই অলৌকিক শক্তির ধাক্কায় বজ্রভৈরব বাতাসের তোড়ে খড়ের টুকরোর মতো ছিটকে গিয়ে পড়ল প্রায় 15 ফুট দূরের পাথুরে দেওয়ালে। তার পিঠের হাড় ভাঙার একটা স্পষ্ট শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। মঙ্গলা এবার শূন্য থেকে সশব্দে সেই পাথরের বেদির ওপরে নেমে এলো। কিন্তু তার নামার ধরন মানুষের মতো ছিল না। সে একটা চতুষ্পদ হিংস্র পশুর মতো 4 হাতে পায়ে ভর দিয়ে বেদির ওপরে বসল। তারপর মড়মড় করে তার ঘাড়টা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে সোজা রণেন্দ্র মোহনের দিকে তাকালো। তার মুখ থেকে কালচে গরম লালা ঝরে মেঝেতে পড়ছিল, আর যেখানেই সেই লালা পড়ছে সেইখানকার পাথর পুড়ে ধোঁয়া উঠছিল। সে গগনভেদী চিৎকার করে বলল, আজ থেকে ঠিক 100 বছর আগে 1282 বঙ্গাব্দে তোদের আদি পুরুষ প্রতাপ নারায়ণ আমার জ্যান্ত শরীরে লোহার মোটা পেরে কেটেছিল। এই লাল বেনারসি শাড়ি আমার কুমারী জীবনের রক্তে রাঙা হয়েছিল। তোরা ভেবেছিলি এ পাপের বিচার হবে না? আমি সেই 100 বছরের আক্রোশের কাল রাত্রি তোদের চৌধুরী বংশের শেষ রক্ত দিয়ে আজ আমি এই তৃষ্ণাকে শান্ত করব। আমি আর এক মুহূর্ত নষ্ট করাটা আত্মহত্যার সামিল মনে করলাম কিশোরী। আমি এক লাফে লোহার ফটকের আড়াল থেকে বেরিয়ে এসে সেই অন্ধকার রক্তচক্রের ভেতরে ঢুকে দাঁড়ালাম। আমার বাম হাতে লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম, আর ডান হাতে কামরূপের সেই জাগ্রত সিদ্ধ ভৈরব ছুরিটা আকাশের দিকে তুলে সিংহের মতো গর্জে উঠলাম। ওরে পিশাচের দল, তোদের পাপের ঘোড়া আজ এই মুহূর্তেই পূর্ণ হয়েছে। আর তুই, ওরে অতৃপ্ত যক্ষিণী আত্মা, এই নির্দোষ মেয়ের শরীর আর মন ছেড়ে এই মুহূর্তেই নরকে ফিরে যা, নইলে এই কামরূপের ভৈরব ছুরির তেজে তোর এই 100 বছরের অহংকার আমি এক নিমেষে ভস্ম করে দেব। আমার এই আকস্মিক আবির্ভাবে জমিদার রণেন্দ্রমোহন চৌধুরী মেঝেতে আছড়ে পড়লেন। তিনি আমার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে আসতে 2 হাত জোড় করে চিৎকার করে উঠলেন, তারানাথ বাবু, বাঁচান, আমাকে বাঁচান। এই ডাইনি, এই রাক্ষসী আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আপনার পায়ে পড়ি তারানাথ বাবু, আপনার সমস্ত তান্ত্রিক শক্তি দিয়ে একে আবার ওই কাঁচের জারের ভেতর বন্দি করুন। আমি আপনাকে আমার জমিদারির অর্ধেক সোনা লিখে দেব। কাপালিক বজ্রভৈরব তখন দেওয়ালের গা বেয়ে কোনো মতে উঠে দাঁড়িয়েছিল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার চোখের সেই পৈশাচিক লোভ তখনও কমেনি। সে উন্মাদের মতো চিৎকার করে উঠল, তারানাথ, তুই মাঝখান থেকে চৌধুরী বাড়ির অমরত্বের চাবিকাঠি কেড়ে নিতে পারবি না। এই যক্ষিণীকে আমি সিদ্ধ করেছি, ও আমার বশে আসবেই। এই বলে বজ্রভৈরব নিজের কোমর থেকে একটা ধারালো নরকপাল ছুরি বের করে নিজের হাতের তালুটা চিরে ফেলল। সেই তাজা রক্ত মঙ্গলার দিকে ছুঁড়ে দিয়ে সে শেষবারের মতো আভিচারিক মন্ত্র পড়তে চাইল, কিন্তু যক্ষিণী তার দিকে ঘোরারও প্রয়োজন মনে করল না। সে এক পলকে আলোর গতিতে বেদির ওপর থেকে লাফিয়ে গিয়ে দাঁড়ালো বজ্রভৈরবের একদম সামনে। বজ্রভৈরব কিছু বুঝে ওঠার আগেই যক্ষিণীর সেই কুচকুচে কালো 4 ইঞ্চি লম্বা নখওয়ালা হাতটা তীরের মতো গিয়ে সোজা ঢুকল বজ্রভৈরবের বুকের বাম পাশে। একটা হাড় কাঁপানো গোঙানির শব্দ হলো। কাপালিকের চোখ দুটো এক পলকে কপালে উঠে সম্পূর্ণ সাদা হয়ে গেল। যক্ষিণী এক নিষ্ঠুর ঝটকায় কাপালিকের জ্যান্ত ধকধক করতে থাকা হৃৎপিণ্ডটা তার বুক চিরে বাইরে টেনে আনল। ফিনকি দিয়ে গরম রক্ত ছিটকে গিয়ে লাগলো চারপাশের দেওয়ালে আর সেই পাথরের বেদিতে।
যক্ষিণী সেই কাঁচা হৃৎপিণ্ডটা একটা কামড়ে অর্ধেক চিবিয়ে মেঝেতে ফেলে দিল। বজ্রভৈরবের প্রাণহীন রক্তাক্ত দেহটা এক দলা পচা মাংসের মতো ভারী শব্দে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখ দুটো তখনও খোলা ছিল, আর সেই চোখে জমেছিল এক চরম বিস্ময় আর ভয়। রণেন্দ্রমোহন তখন ভয়ে নিজের পোশাকের ভেতরেই মলমূত্র ত্যাগ করে দিয়েছেন। তিনি চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তিনি মেঝেতে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ পথের দিকে পালাতে চাইলেন, কিন্তু যক্ষিণী তার শিকারকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে ধীরে ধীরে রণেন্দ্রমোহনের দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপে পুরো ঘরের পাথর কেঁপে উঠছিল। সে জমিদারের সেই হাতির দাঁতের মূল্যবান লাঠিটা এক হাতে কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতো মট করে দুটুকরো করে ছুঁড়ে ফেলে দিল। তারপর জমিদারের জীর্ণ থরথর করে কাঁপতে থাকা ঘাড়টা নিজের দুটো পাথরের মতো শক্ত হাত দিয়ে চেপে ধরল। রণেন্দ্রমোহন শেষবারের মতো আমার দিকে হাত বাড়িয়ে ফিস ফিস করে বললেন, তারানাথ! কিন্তু বাক্যটি শেষ হবার আগেই যক্ষিণী এক নারকীয় মোচড়ে জমিদারের ঘাড়টা সম্পূর্ণ ভেঙে দিল। মর্মর একটা হাড় ভাঙার বিভৎস শব্দ পুরো সুড়ঙ্গে প্রতিধ্বনিত হল, আর রণেন্দ্রমোহন চৌধুরীর চোখ দুটো উল্টে গিয়ে তিনি মেঝেতে স্তব্ধ হয়ে গেলেন। চৌধুরী বংশের 100 বছরের সেই অহংকারী শেষ প্রদীপ আজ এই অন্ধকার মাটির নিচে দপ করে নিভে গেল। তাদের সমস্ত ঐশ্বর্য, সমস্ত আভিজাত্যের সমাপ্তি ঘটল এক পলকে। এইবার সেই ভয়ঙ্কর পিশাচি সম্পূর্ণ ঘুরল আমার দিকে। কাপালিকার জমিদারের রক্তে তার পুরো মুখ আর বেনারসি শাড়িটা তখন ভিজে গেছে। সে তার সেই দীর্ঘ রক্তমাখা হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিয়ে এক পা করে এগোতে লাগলো। ঘরের ভেতরের বাতাস তখন আর গরম ছিল না কিশোরী। চারপাশটা হঠাৎ করেই সাইবেরিয়ার বরফের মতো হিম শীতল হয়ে গেল। এত ঠান্ডা যে আমার মুখের নিঃশ্বাস ধোঁয়া হয়ে বেরোতে লাগলো। চারিদিকের পাথুরে দেওয়ালে প্রকাণ্ড প্রকাণ্ড ফাটল ধরতে শুরু করলো। পুরো রাজবাড়িটা তখন এক অদৃশ্য শক্তির টালমাটালে ভূমিকম্পের মতো দুলছিল। ওপরতলার সেই গোপন মহাফেজখানা থেকে কাঁচের জারটা ভেঙে পড়ার একটা তীব্র কাঁচ ভাঙার শব্দ নিচে এসে পৌঁছালো। আমি বুঝলাম 100 বছর আগের সেই মমিটা এতক্ষণে ওপরের ঘরে ধুলোয় মিশে গেছে, আর তার ভেতরে বন্দি থাকা 100 বছরের সমস্ত পৈশাচিক আক্রোশ আর শক্তি এখন এই নতুন মঙ্গলার রক্তমাংসের খাঁচার ভেতর একচ্ছত্র রাজত্ব কায়েম করে নিয়েছে। যক্ষিণী তার সেই হাঁ করা মুখ থেকে এক তপ্ত নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে বলল, তারানাথ, তুই কামরূপের সাধক? তুই ভাবিস তোর ওই সামান্য তামার লোহার ছড়ি দিয়ে তুই আমাকে আটকাবি? এই 100 বছরের যে ক্ষুধা আমার বুকে জ্বলছে তা যে কাপালিকার জমিদারের রক্তে মেটেনি। আজ আমি তোকে শেষ করব, আর তারপরে দিনাজপুরের বুকে কোনো জ্যান্ত মানুষ আর অবশিষ্ট থাকবে না। আমি মুক্ত, আমি মহাশক্তিশালী যক্ষিণী। আমি আমার চোখ দুটো শক্ত করে বন্ধ করলাম কিশোরী। চারিদিকের সেই পাথরের ভাঙন, মশালের নিভে যাওয়া আর পিশাচের গর্জনকে আমি মন থেকে মুছে ফেললাম। আমার মনে ভেসে উঠল গুরু সর্বানন্দ গিরির সেই শান্ত দিব্য মুখচ্ছবি। গুরুর সেই শেষ কথাগুলো আমার কানের ভেতরে শঙ্খধ্বনির মতো বেজে উঠল। ভয় পাবি না তারানাথ, পিশাচের কোনো নিজস্ব শক্তি থাকে না। সে শুধু মানুষের ভেতরের লোভ আর ভয়কে আধার করে বেঁচে থাকে। তুই যদি নিজের চিত্তকে শূন্য করে দিতে পারিস, আর তোর উদ্দেশ্য যদি কোনো নির্দোষ প্রাণকে রক্ষা করা হয়, তবে ব্রহ্মাণ্ডের সমস্ত আলো তোর তরবারির ফলায় এসে জমা হবে। অধর্মের অন্ধকার ধর্মতেজের সামনে কর্পূরের মতো উড়ে যায়। আমি আমার ডান হাতের বুড়ো আঙুলটা ভৈরব ছুরির ধারালো ফলায় চেপে ধরলাম। চামড়া কেটে ফিনকি দিয়ে আমার নিজের রক্ত বেরোলো।
আমি সেই রক্ত ভৈরব ছুরির প্রাচীন হরফে খোদাই করা মন্ত্রের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমার নিজের সাধনার রক্ত যখন সেই কামরূপের জাগ্রত ধাতুর গায়ে ঠেকল, অলৌকিক এক কাণ্ড ঘটল কিশোরী। ছুরিটা থেকে নীল আর বেগুনি রঙের একটা তীব্র আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আলোর তেজে ঘরের ভেতরের সমস্ত অন্ধকার এক নিমেষে দূর হয়ে গেল, আর যক্ষিণীর চোখের সেই লাল আগুন ম্লান হতে শুরু করল। আমি চোখ মেলে আমার জীবনের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে এক তীব্র বজ্রকঠিন হুঙ্কার দিলাম, ওং নমঃ ভৈরবায়। ওরে পিশাচী, তোর মায়া এবার শেষ। ব্রহ্মাণ্ডের সমস্ত আলো আজ তোকে ধ্বংস করবে। আমি এক মহাবিক্রমে এক লাফে মঙ্গলার শরীরের সামনে গিয়ে দাঁড়ালাম। যক্ষিণী তার ধারালো নখ দিয়ে আমার বুক চিরে ফেলতে চাইল, কিন্তু আমার চারপাশের সেই ভৈরব কবচের আলোর দেওয়ালে লেগে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠার আগেই আমি আমার সেই নীল আগুনে জ্বলতে থাকা সিদ্ধ ভৈরব ছুরিটা সোজা বসিয়ে দিলাম মঙ্গলার বুকের ঠিক মাঝখানে থাকা সেই মরচে পড়া সোনার পাতের উপর, যেখানে 100 বছর আগে প্রতাপ নারায়ণ তার নাম খোদাই করে তাকে বন্দী করেছিল। এক ভয়ঙ্কর আকাশ ফাটা অলৌকিক আর্তনাদ করে উঠল সেই যক্ষিণী। সেই চিৎকার কোনো মানুষের সাধ্য নয় কিশোরী। মনে হলো যেন একসাথে 100টা মেঘের ডাক মাটির নিচে ফেটে পড়ল। মঙ্গলার বুকের সেই সোনার পাতটা মড়মড় করে ভেঙে চুরমার হয়ে গেল, আর তার শরীর থেকে কুচকুচে কালো ধোঁয়া আর নীল আগুনের শিখা গলগল করে বেরোতে লাগল। সেই আগুনের তীব্র তাপে মাটির নিচের সেই প্রকাণ্ড পাথরের দেওয়ালগুলো মড়মড় করে ধসে পড়তে লাগল। চারিদিক থেকে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঁই খসে খসে মেঝেতে পড়ছিল। আমি বুঝতে পারলাম এই অভিশপ্ত রাজবাড়ির আয়ু শেষ। এই জঘন্য আভিচারিক চক্রের বিনাশের সাথে সাথে পুরো চৌধুরী মহল এবার মাটির নিচে জীবন্ত সমাধি নিতে চলেছে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে মঙ্গলার সেই নিষ্পাপ অচৈতন্য হয়ে পড়ে থাকা শরীরটাকে বাম হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম। যক্ষিণীর সেই কালো ক্রূর আত্মাটা তখন মঙ্গলার শরীর ছেড়ে এক বিশাল কালপুরুষের অবয়ব নিয়ে নীল আগুনের শিখা হয়ে সুড়ঙ্গ পথ দিয়ে আকাশের দিকে ছুটে চলে গেল। তার 100 বছরের নরক যন্ত্রণা আর বন্দি দশা আজ চিরকালের জন্য শেষ হলো। সে মুক্তি পেল। চারিদিকে তখন ভাঙনের মহাপ্রলয় শুরু হয়েছে। ওপরের ছাদ ভেঙে বড় বড় পাথরের খণ্ড আমাদের ঠিক পাশেই এসে আছড়ে পড়ছে। আমি লণ্ঠনটা ছুঁড়ে ফেলে দিয়ে মঙ্গলার সেই নিথর শরীরটাকে নিজের কাঁধে তুলে নিলাম। আমার ডান হাতে তখনও জ্বলছে সেই ভৈরব ছুরি। আমি সেই ধসে পড়া সুড়ঙ্গ পথ বেয়ে অন্ধের মতো ওপরের দিকে ছুটতে লাগলাম। আমার পেছনে পেছনে ধসে পড়ছিল 100 বছরের পুঞ্জীভূত পাপের খতিয়ান, রাজকীয় তৈলচিত্র, দামি মেহগনি আসবাব আর চৌধুরী বংশের কোটি কোটি টাকার সেই রক্তমাখা গুপ্তধনের সিন্ধু। ধুলো আর পাথরের আঘাতে আমার নিজের পিঠ কেটে রক্ত ঝরছিল, কিন্তু আমার তখন একটাই লক্ষ্য, এই নির্দোষ মেয়েটাকে বাঁচাতে হবে। যখন আমি মঙ্গলাকে কাঁধে নিয়ে সেই বিশাল রাজবাড়ির প্রধান সিংহদুয়ার পেরিয়ে বাইরের খোলা মাঠের ভেজা ধুলো এসে আছড়ে পড়লাম, তখন ঠিক আমার পেছনে একটা প্রকাণ্ড বজ্রপাতের মতো কান ফাটানো শব্দ হলো। আমি ধুলো মাখা শরীরে কোনো মতে ঘুরে তাকালাম। ভোরের সেই প্রথম রাঙা আলো তখন দিনাজপুরের আকাশের কোণে ফুটতে শুরু করেছে। সেই ভোরের আলোয় আমি দেখলাম চৌধুরী বংশের সেই অহংকারী রাজকীয় প্রাসাদ তাসের ঘরের মতো সম্পূর্ণ ধসে গিয়ে একটা বিশাল ধুলোর মেঘ তৈরি করল। 100 বছরের সেই অভিশপ্ত পাপ, সেই জ্যান্ত মমি, কাপালিকদের নরককুণ্ড আর পিশাচ সাধকদের চিতা আজ এক নিমেষে মাটির নিচে চিরকালের জন্য চাপা পড়ে গেল। প্রকৃতি তার নিজের হাতে প্রতিশোধ সম্পূর্ণ করল। কোনো চিহ্ন রইল না সেই অভিশপ্ত চৌধুরী বংশের। আমার পাশে ভেজা ঘাসের উপর শুয়ে থাকা মঙ্গলা তখন একটা দীর্ঘ শান্ত নিঃশ্বাস ফেলে
ধীরে ধীরে তার চোখ মেলল। তার চোখে আর সেই রক্তের লাল আভা নেই, শিরাগুলোর সেই কালো পৈশাচিক রূপ নেই। সে এক অতি সাধারণ নির্দোষ পল্লী বালিকার মতো ভোরের শান্ত আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে কাঁপানো গলায় বলল, বাবু মশাই, আমি বেঁচে আছি। দেয়ালের ওপারের সেই মেয়েটা আর কাঁদছে না কেন? সে কি চলে গেছে? আমি আমার ক্লান্ত হাতটা তার ধুলোমাখা মাথায় রাখলাম। আমার চোখ দিয়ে তখন স্বস্তির জল গড়িয়ে পড়ছে। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ মা, সে মুক্তি পেয়ে গেছে। তার 100 বছরের কান্না আজ শেষ হয়েছে। তুইও এবার নিজের ঘরে ফিরে যা মা। তোর বাবা তোর জন্য পথ চেয়ে বসে আছে। দিনাজপুরের সেই জনমানবহীন অভিশপ্ত মাঠের বুকে দাঁড়িয়ে আমি সেদিন সূর্যোদয় দেখতে দেখতে গভীর এক সত্যকে উপলব্ধি করলাম কিশোরী। মানুষের ভেতরের যে আদিম লোভ আর অহংকার, তার চেয়ে বড় পিশাচ বা কাপালিক এই ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কেউ নেই। আর সেই লোভের চিতা যখন একবার দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন তার আগুনের রাজা, জমিদার আর কাপালিক সবাই একসাথে পুড়ে ছাই হয়ে মাটির নিচে ধুলো হয়ে যায়। কেউ বাঁচে না। গল্পের শেষ পাতাটা এইভাবেই বন্ধ হয়েছিল কিশোরী। এবারে তুমিই বলো, তোমার শহরের ওই বিজ্ঞান আর যুক্তির খাতা কি এই 100 বছরের কান্নার আর অলৌকিক মুক্তির কোনো হিসেব দিতে পারবে? পারবে না। কারণ কিছু সত্য এই পৃথিবীর আলোর বাইরে গভীর অন্ধকারে লুকিয়ে থাকে। শুনছিলেন তারানাথ ও যক্ষিণী আবাহন। তারানাথের চরিত্রে অমিত এবং অন্যান্য চরিত্রে সৌর, সৌমিতা, সায়ম, বর্ণক, সৌরভ, সৌম্যজিৎ, সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।